আমরা আজকে যে রাউন্ড টেবিলের বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে ফিউচারিস্টিক কোয়ালিটি এডুকেশন টু এনশিওর ইউথ এম্পাওয়ারমেন্ট ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। বাংলাদেশে প্রত্যেক বছর 4.8 মিলিয়ন থেকে আই থিঙ্ক 5 মিলিয়ন মানে 50 লাখের মতো ইউনিভার্সিটি এনরোলমেন্ট হয়। আমাদের এছাড়া আরও 50,000-এর মতো ধরেন বিদেশে পড়াশোনা করতে যায়। আর আমরা আমাদের একটা স্বপ্ন আছে যে 2041-এর মধ্যে আমরা একটা স্মার্ট নেশন হব। এই ধরনের গোল নিয়ে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখনও এত হাই এনরোলমেন্ট, আপনার 50 লাখের মতো স্টুডেন্ট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে, আবার 50,000 মানুষ বিদেশে পড়ার হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। তারপরেও আমাদের এখানে কিন্তু কোয়ালিটি এডুকেশন নিয়ে একটা সবসময় কনসার্ন আছে, এবং আমাদের দেশ থেকে যে আপনার এটার আরও ভালো রিফ্লেকশন হয় যখন আমরা দেখি যে 10 লাখের উপর মানুষ বিদেশে যায় চাকরির করতে, তার কিন্তু 95%, আউট সে 98%ই হবে অ্যাকচুয়ালি খুব কোয়ালিফাইড কিছু না, একটা লো কোয়ালিটি কাজের জন্য আমরা যাই। আমাদের দেশ থেকে খুব মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, সো বিজ্ঞান ভিত্তিক যে পড়াশোনার জায়গাটা থেকে যে মানুষ কোথাও যাবে, সেইভাবে করে আমাদের দেশ থেকে মানুষ প্রচুর যায় না। এবং আমাদের দেশে এই ধরনের এডুকেশনও খুব লিমিটেড, আউটসে যে এখনও লিমিটেড অপরচুনিটিস, আমাদের স্টুডেন্টদের কোয়ালিটিস এখনও অনেক নিচে। আমাদের হয়তো ইউনিভার্সিটিগুলোরও ভিতরেও বলবো যে এখনও অনেক কিছু এভলিউশন করা বাকি। এবং একটা বিরাট কারণ হতে পারে যে সামাজিকভাবে আমরা হয়তো হাই কোয়ালিটি এডুকেশনকে ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব করা, প্রাইভেট সেক্টরে বা অন্যান্য সেক্টরে অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি এখনও হয় নাই। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বর্তমানে যে গত 20 বছরের ধরে যে বাংলাদেশ যেভাবে করে গ্রো করছে, প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখা যায় যে টেকনিক্যাল জব এবং মানে হাই কোয়ালিটি জবের জন্য দ্বার উন্মুক্ত, কিন্তু লোক পাচ্ছে না। এখন বুয়েট থেকে পাশ করে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট, সবচেয়ে রেসপেক্টেড, সেখান থেকে আমরা তো আসলে প্রাইভেট সেক্টরে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে নওগাঁতে গিয়ে চাকরি করবে, আই ডোন্ট থিঙ্ক সেই ধরনের মন মানসিকতা আমাদের আছে। সো সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জের ভিতরে আছি, কিন্তু অন্যান্য দেশ কিন্তু সব জায়গায় এগিয়ে গেছে। আমি আউট সে যে ইন্ডিয়াতেও অনেক এগিয়ে গেছে, আমরা এখনও ওই জায়গায় যেতে পারি নাই, কিন্তু আমরা স্বপ্ন দেখি সেখানে যাব। সো কি আমাদের সমস্যাগুলো কি, আমরা কিভাবে করে এই কোয়ালিটি অফ এডুকেশন এনশিওর করতে পারি, এবং কিভাবে করে আমাদের ইউথদের আরও প্রোডাক্টিভ এবং ক্রিয়েটিভ এবং তাদের এম্পাওয়ার করা, এই কাজটাকে কিভাবে করে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমরা আজকে ডিসকাস করব এই রাউন্ড টেবিলে। এখানে আমাদের অ্যাকাডেমিশিয়ান ছাড়াও আছে ইন্ডাস্ট্রি থেকে কিছু পার্টিসিপেন্ট আছেন, এবং আমরা সবার কথার থেকে জানতে পারবো যে আমাদের চ্যালেঞ্জ কী এবং আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। তো আমি প্রথমে এই কথা বলে আমি প্রথম টোনটা সেট করার জন্য ডক্টর মোহাম্মদ ওমর ফারুককে আহ্বান করছি। আসলে একটা সময় ছিল আমরা যখন বড় হয়েছি একটা এসে লিখতে হতো, বা অনেক টপিকের মধ্যে একটা কমন টপিক ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড আসলে আমাদের কতটুকু তৈরি হয়েছে এই অর্ধ শতাব্দীতে, এতদিন পরে হলেও যে আমরা এগুলো আলাপ করছি, এটার প্রাসঙ্গিকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে সবাই যেহেতু মতামত দেওয়ার সুযোগ থাকবে, এবং আমরা কিভাবে সেই নতুন ভবিষ্যৎটা আবার সুন্দর করে সাজাতে পারি, সুন্দর করে গড়ে তুলতে পারি, এ ব্যাপারে আসলে খোলামেলা আলোচনা হওয়া দরকার। এবং আমি খুবই আনন্দিত যে এখানে শুধু একাডেমিকরাই আলোচনা করছে না, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন দিক থেকে সবারই আসলে এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমি একটু শেয়ার করে নেই যে আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি এবং সেখানে 20 বছর পড়িয়েছি বিভিন্ন লেভেলের ইউনিভার্সিটিতে, কিছু অ্যাভারেজ, আবার কিছু ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতেও। তারপরে মধ্যপ্রাচ্যে আমার পড়ানোর সুযোগ হয়েছে, এখন দেশে আছি।
কন্ট্রাস্টটা খুবই মানে দৃশ্যমান আর কি, যে আমরা কিভাবে আমাদের শিক্ষাকে এখানে ধরে রাখছি। আমি কালকেই বা পরশুদিন একটা নিউজ পড়ছিলাম যে এইচএসসি অ্যাডমিশনে প্রায় 378টা কলেজের মতো কোনো মানে সিলেক্টেড হয় নাই। এই যে আমাদের একটা অবস্থা, এর কিছু পাস্ট আছে। ফিউচারকে যদি আমরা ভালো করে বিল্ড করতে চাই, তাহলে আমাদের পাস্টকে প্রপারভাবে মূল্যায়ন করা, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুসারে যে সমস্ত সংস্কারগুলো হওয়া দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যখন এই যে 5 GPA 5 নিয়ে আসে, অনেক সময় আমরা তাদেরকে আনকন্ডিশনালি অ্যাডমিশন দিয়ে দিচ্ছি। এই জিপিএ আসলে আমরা পরে দেখতে পাচ্ছি যে আসলে যেই ভ্যালুটা থাকার কথা, আমাদের সময় ফার্স্ট ডিভিশন পাওয়ার যে একটা মর্যাদা ছিল বা স্ট্যাটাস ছিল, আনফর্চুনেটলি সেটা আমরা ধরে রাখতে পারি নাই। ফিউচারিস্টিক এডুকেশন ডেভেলপ করা সেটা একটু সুদূর প্রসারী। আমাদের বেশ কিছু মৌলিক সমস্যা আছে, সেগুলো আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যে পাইপলাইন আছে, আমরা টার্সিয়ারি লেভেলে অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার আগে স্কুল লেভেলে যে পড়াশোনাগুলো হয় সেটার ফাউন্ডেশন যদি আমরা বিল্ড না করতে পারি, তাহলে ওইগুলো আসলে কলেজ ইউনিভার্সিটি লেভেলে রেমেডি করা খুব মুশকিল। সেই কারণে আমরা যখন স্টেমের কথা বলি, বিভিন্ন দেশে, উন্নত দেশে যেখানে স্টেমের বিষয়গুলো আসে, এগুলো একেবারে মানে মিড লেভেল থেকে শুরু করে হাই স্কুল থেকে এগুলো ইন্টিগ্রেট করা, সেটাই দ্যাট ফিটস ইনটু দ্য কলেজ এবং ইউনিভার্সিটি লেভেল এডুকেশন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা দেশের যদি প্রায়োরিটি হয় যে তারা আসলেই শিক্ষা জাতির মেরুদণ্ড হিসেবে দেখে, তাহলে কিন্তু তাদের মূল ফাউন্ডেশনটা শক্ত করার জন্য একেবারে প্রাইমারি লেভেল থেকে তারা সেই এমফেসিসগুলো দেয়। এমনকি যারা প্রাইমারি স্কুলে পড়াবে, মিডল স্কুলে পড়াবে, তাদের যারা শিক্ষক, তাদেরকে প্রপারলি ট্রেন করা এবং তাদেরকে কম্পিটিটিভ স্যালারি দেওয়া, যাতে করে তারা এই সমস্ত লেভেলে পড়াতে আগ্রহী হয়, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন। ইউনিভার্সিটি লেভেলে যে অবস্থা অনেক সময় আমরা দেখি বিভিন্ন ইউনিভার্সিটিতে, গ্রামেগঞ্জে কি হয় এটা আসলে বলা খুব মুশকিল। সেখান থেকে হয়তো দেখা যেতে পারে চুরুলিয়া থেকে হয়তো একটা নজরুল বের হয়ে আসতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেই ধরনের একটা জেনারেশন বিল্ড করতে চাই, যেখানে তারা সত্যিকার অর্থে শিক্ষা মানে জাতির মেরুদণ্ড হিসেবে তারা গড়ে উঠবে এবং শুধু দেশের জন্য নয় বরং বিশ্বেই তারা ভূমিকা পালন করবে, এটা একটা লম্বা যাত্রা, লং জার্নি, কিন্তু কোনো এক পয়েন্টে আমাদের সেটা শুরু করতে হবে। আমাদের দেশের যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যায় তারা কিন্তু বেশিরভাগই খুব ভালো করে, কিন্তু আবার আমি যখন বাহরাইনে ছিলাম দেখেছি আমাদের মধ্যপ্রাচ্যে বেশিরভাগই যায় যারা আনস্কিল লেবার। আমাদের এ সমস্ত ক্ষেত্রেও শিক্ষার মাধ্যমে অনেক গ্যাপ পূরণ করার সুযোগ আছে। কিন্তু সব কিছুর আগে আমার মনে হচ্ছে 1 নাম্বার যে বাংলাদেশে গুড গভর্নেন্স দরকার। এমন গভর্নেন্স যারা আসলে জাতি, সমাজ, দেশের জন্য কি কল্যাণকর, কি দরকার সেটা নিষ্ঠার সঙ্গে তারা এই দায়িত্বটা পালন করবে। 2 নাম্বার যে ভালো একটা ইন্টিগ্রেটেড ন্যাশনাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক হওয়া দরকার, যেখানে এই যে আমরা আলোচনা করব যে এই যে আমরা এত গ্র্যাজুয়েট বানাই, গ্র্যাজুয়েট এত হয়, কোথায় তারা যাবে, কি কাজ পাবে। সুতরাং এই সব কিছু মিলেই আমরা যারা স্টেক হোল্ডার আছি আমাদের আলোচনা হওয়া দরকার। আমার আরও কিছু কথাবার্তা আছে, সেগুলো ইনশাল্লাহ আমি বলবো। কিন্তু আমরা যেই প্রেক্ষাপট থেকে এসেছি, কেউ মিডিয়া থেকে, কেউ একাডেমিয়া থেকে, ইন্ডাস্ট্রি থেকে, আমাদের দিক থেকে আমরা কিভাবে দেখি যে সেই ফিউচারটা আমি ফিউচারিস্টিকের পরিবর্তে মানে ফিউচারে আমরা কোয়ালিটি এডুকেশন এটা আমরা কিভাবে বিল্ড করব, কী কী জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করা দরকার, অ্যাড্রেস করা দরকার, আমার মনে হয় সে ব্যাপারে আমরা খোলামেলা আলোচনা করতে পারি। এই পর্যায়ে আমি এটুকুই বক্তব্য রাখছি। ইনশাল্লাহ বাকিটা আপনারা কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ। পরে আমার আরও কিছু বলার থাকলে বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। নেক্সট আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, প্রফেসর বুয়েট, ওনাকে আহ্বান করছি। আমরা জানি যে বাংলাদেশে বর্তমান বাস্তবতা এই আলোচনাগুলো খুবই জরুরি, কারণ
আমরা যদি নলেজ ইকোনমি ডেভেলপ করতে চাই তাহলে এডুকেশন সেক্টরটাকে সবথেকে গুরুত্ব দিতে হবে। একটা নলেজ বেসড সোসাইটি তৈরি করতে হবে, যার জন্যে পুরো অ্যাকাডেমিয়া সেক্টরটাকে আমাদের নতুন করে সাজানো দরকার। আমাদের স্টার্টিং ফ্রম স্কুল লেভেল, প্রাইমারি স্কুল থেকে আমাদের একদম হায়ার এডুকেশনের সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে, দ্যাট মিনস মাস্টার্স পিএইচডি পর্যন্ত আমাদের ঢেলে সাজাতে হবে। আমরা প্রয়োজনগুলো জানি, যদিও প্রয়োজনগুলো আমাদের আরও ডিগিন করা দরকার, তবে তার থেকে বেশি দরকার হচ্ছে বাস্তবায়ন। আমরা বাস্তবায়নগুলো করছি না, আমরা অনেক পিছিয়ে থাকছি। উন্নত বিশ্বের কাতারে যদি আমরা যেতে চাই, যেটা বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্যমাত্রা আমাদের আছে, 2030 এসডিজি, 2041 নিয়ে আমাদের আগের গভর্নমেন্ট অনেক কথা বলেছে। হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হোক, কিন্তু আমরা তো ডেফিনেটলি ডেভেলপড হতেই চাই আগে বা পরে। তো সেখানে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের আসলে ব্যাকবোনটাকে জোর দিতে হবে। যদি আমরা সত্যিই মনে করি শিক্ষা হচ্ছে ব্যাকবোন, তাহলে এই ব্যাকবোনটাকে যথেষ্ট নিউট্রিশন দিতে হবে। নিউট্রিশন যদি না দেওয়া হয় তাহলে ব্যাকবোনটা স্ট্রঙ্গার হবে না। তো এই জন্যে প্রথমে যেটা বলা হলো যে এখানে আসলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আমাদের ইউনিভার্সিটি বলি বা স্কুল বলি, ইনফ্রাস্ট্রাকচারগুলো খুবই উইক। এখানে স্যালারি থেকে শুরু করে যে ক্লাসরুমে বসে ছেলেমেয়েরা ক্লাস করবে, হয়তো ঢাকায় কিছু ইউনিভার্সিটি কিছু স্কুলে ভালো হতে পারে, কিন্তু সমগ্র বাংলাদেশ যদি আমরা দেখি তার অবস্থা খুবই পুয়ার। গুড গভর্নেন্স থাকতে হবে সব জায়গাতে স্বাভাবিকভাবে, সেটা সব কিছুর জন্যই মূল চালিকাঠি। এবং স্টুডেন্টরা পাশ করার পর কোথায় যাবে, যেটা আমাদের প্রফেসর ওমর ফারুক বললেন, তো সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এছাড়া স্পেসিফিক আজকে যে টপিকটার কথা বলা হয়েছে, আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার পয়েন্টস অফ ভিউজগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু বলার চেষ্টা করবো আপনাদের সামনে। তো এখানে ফিউচারিস্টিক কোয়ালিটি এডুকেশনের কথা বলা হচ্ছে। তো এখানে ফিউচারিস্টিক টার্মটা অ্যাড করা হয়েছে। আমরা শুধু কোয়ালিটি এডুকেশন বলতে পারতাম, কিন্তু একই সাথে ফিউচারিস্টিক কথা বলা হয়েছে। তো শুধু যদি কোয়ালিটি এডুকেশন বলি তাহলে হয়তো আমাদের কথাটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকতো, কিন্তু যখনই ফিউচারিস্টিক বলছি আমাদের অ্যাহেড 10 ইয়ার্স or 20 ইয়ার্স আমাদের চিন্তা করতে হবে অ্যাটলিস্ট। তো এই জন্যে আমাদের দেখতে হবে যে আসলে টেকনোলজিক্যাল এভলিউশন বা সোসাইটির এভলিউশন কোন দিকে হচ্ছে। আমাদের যে কারিকুলামগুলোর কথা আমরা বলছি, কারিকুলামে আমরা কোন সাবজেক্ট, কোন টপিকগুলো ইন্টিগ্রেট করা শুরু করব, যাতে আমাদের স্টুডেন্টরা, আমাদের গ্র্যাজুয়েটরা ফিউচারের জন্য কম্পেটিবল হয়, তারা রেডি হয় ফিউচারের জন্যে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে ইনোভেশনের কথা বলছি সব সময়, এই ইনোভেশনগুলো তাদের কাছ থেকে বের হয়ে আসতে পারে। যেমন এখন ফর এক্সাম্পল আমরা এআইয়ের কথা বলছি, তো যেটা আমাদের দেশে ইউজুয়ালি হয়, আমরা অলওয়েজ পিছিয়ে থাকি। যখন গ্লোবালি একটা বোমিং একটা সিনারিও তৈরি হয়, তারপর এটা আস্তে আস্তে প্রোপাগেট করে, ডিসিপেট করে, তো তারপর একটা জায়গায় গিয়ে আমরা পিক করি। তো অলওয়েজ আমরা ইউজার এন্ডে থাকি, আমরা কখনোই প্রডিউসার এন্ডে থাকি না। আমরা তৈরি করি না টেকনোলজিগুলোকে, আমরা বেসিক্যালি ইউজ করি, রিসিভিং এন্ডে থাকি। তো এই জন্য আমাদের কিন্তু অ্যাহেড অফ দ্য কার্ভ থাকা দরকার। যেমন ফর এক্সাম্পল এখন এআই নিয়ে কথা হচ্ছে, তো হোয়াট ইজ লাইং বিয়ন্ড এআই? 4G নিয়ে কথা হচ্ছে, অলরেডি 5G শুরু হয়ে গেছে। হোয়াট উড বি ইন দ্য 6G, 6th জেনারেশন টেকনোলজিক্যাল ইভলিউশন? তো এই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা করা দরকার। আমাদের অবশ্যই একটা ন্যাশনাল লেভেলে থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে, যে যেখান থেকে এই ধরনের আইডিয়াসগুলো বের হয়ে আসবে, যাতে আমরা অ্যাহেড অফ দ্য কার্ভ থাকতে পারি। আমরা অলওয়েজ পিছিয়ে থাকবো না, যে আমরা অনেক চূড়ায় উঠে গেছে, তারপর আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আগাচ্ছি সামনের দিকে, সেটা হলে তো হবে না। আমরা চাই যে আমরাও সামনে থাকবো, এবং বর্তমান গ্লোবাল পার্সপেক্টিভে আসলে যে কেউ যে কোনো কিছু করতে পারে, এটা আমরা আমাদের দেশের এক্সাম্পলে দেখি। এখন ঢাকায় বসে একটা ছেলে যে অপরচুনিটি পায়, গ্রামেও অনেক ক্ষেত্রে একই অপরচুনিটি পায় ডিউ টু দ্য ইন্টারনেট অ্যান্ড আদার অনলাইন ফ্যাসিলিটিস। তো এটা আমি বলবো যে কারিকুলামের এই ইন্টিগ্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই ফিউচারিস্টিক ইন্টিগ্রেশনগুলো। তো সেই জায়গাতে যাতে আমাদের একটা নজর থাকে, আমাদের যারা স্টেক হোল্ডার এবং যারা পলিসি মেকার এবং বিশেষ করে গভর্নমেন্টের থাকতেই হবে, কারণ অ্যাট দ্য এন্ড সব কিছু গভর্নমেন্টই ডিসবার্স করবে। এটা হচ্ছে কারিকুলাম পয়েন্ট অফ ভিউ থেকে। আসলে তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রেজেন্ট, ফর এক্সাম্পল আমরা এখন কারিকুলাম চেঞ্জ করলাম না, সেটাও কি আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারছি? ডেফিনেটলি আনসার হবে যে নো, আমরা দিতে পারছি না। তাহলে আমাদের এক্সিস্টিং যে কারিকুলাম আছে এবং ফিউচারে যে কারিকুলামগুলো আমরা চাই যে আসুক, তো সেগুলোকে যদি আমরা এখন কোয়ালিটি এডুকেশন দিতে চাই, তাহলে সেটা আমাদের ম্যাসিভ কাজ করতে হবে। ডেফিনেটলি আমরা কোয়ালিটি এডুকেশন দিচ্ছি না। এগেইন আমরা হয়তো একটা দুটো ইউনিভার্সিটি, তার একটা দুটো স্কুল, একটা দুটো ডিপার্টমেন্ট, সেগুলো হয়তো রিলেটিভলি মাচ বেটার। ফর এক্সাম্পল বুয়েটের হয়তো কথা কিছু জায়গায় ভালো এডুকেশন দেওয়া হচ্ছে, ঢাকা ভার্সিটি কিছু জায়গায় দেওয়া হচ্ছে, প্রাইভেট ব্র্যাক, নর্থ সাউথ, ইউনাইটেড নেশনাল কিছু জায়গায় ভালো দেওয়া হচ্ছে। কিন্তু যদি আমি বাংলাদেশের ওভারঅল কনটেক্সটটা চিন্তা করি, তাহলে উই আর ল্যাগিং সিগনিফিক্যান্টলি ফ্রম দ্য স্ট্যান্ডার্ড দ্যাট উই উড লাইক টু রিচ। তো এখানে
একটা কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্যে বা আমাদের স্টুডেন্টকে ফিউচারে রেডি করার জন্য, যেহেতু আমরা ফিউচারিস্টিক বলছি এবং দ্যাট ডেফিনেটলি শুড বি আওয়ার ফোকাস, তো এই ফিউচার রেডি করার জন্যে, ইনোভেশন রেডি করার জন্যে তো যে ধরনের আমাদের মোটিভেটিং বা ফ্যাসিলিটেটিং ফ্যাক্টরগুলো ডেভেলপ করা দরকার, তার ভেতর অন্যতম একটা হচ্ছে আমরা কিন্তু ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামগুলোকে এনকারেজ করি না। যেমন আমাদের দেশে হয়তো হাতে কোনো দু একটা প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারে যেখানে জয়েন্ট ডিগ্রি দেওয়া হয়, যে একটা মেজর থাকবে একটা মাইনর থাকবে, হয়তো হাতে গোনা কয়েকটাতে থাকতে পারে। আমি জানি না ইউনাইটেডে এই ইয়েটা দেওয়া হয় কিনা, অপশনটা দেওয়া হয় কিনা, যে একটা মেজর থাকবে একটা মাইনর থাকবে, অথবা ডাবল মেজর হতে পারে, যেটা গ্লোবালি একটা প্র্যাকটিস, যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি মেজর হিসাবে নেব, আমি ম্যাথ হয়তো মাইনর হিসাবে নেব। তো আমি হয়তো এন্টারপ্রেনর হতে চাই, তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং করলাম বিএসসি, অ্যাট দ্য সেম টাইমে আমি বিজনেসকে মাইনর হিসাবে নিলাম, তাহলে আমি এন্টারপ্রেনর হতে পারবো। তো এই ফ্যাসিলিটিটা কিন্তু দেওয়াটা খুব ডিফিকাল্ট না। আমাদের সিস্টেমটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা যদি ওই উদারতা দেখাতে পারি, তাহলে ডেফিনেটলি ইটস ডুয়েবল। আমাদের একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যেতে হবে, কিন্তু ইটস রিয়েলি ডুয়েবল। কিন্তু এই জায়গাটা আমরা করছি না, কেউ চেষ্টা করছি না আমরা, কিন্তু এটার কিন্তু হিউজ পোটেনশিয়াল। আমরা এগ্রিকালচার নিয়ে অনেক কথা বলি, আমাদের দেশে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো দে আর প্লেয়িং এ গুড রোল। কিন্তু এখন ফর এক্সাম্পল যে স্টুডেন্ট এগ্রি টেকনোলজি নিয়ে পড়ালেখা করছে, এখন তার তো এখন এআইও শেখা দরকার। এখন সে হয়তো নিজের উদ্যোগে কিছু শিখে নিচ্ছে, কিন্তু তাকে আমরা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা দিতে পারছি না। তো সে যদি এগ্রিকালচারাল একটা টেকনোলজিতে বা কোনো একটা টপিকে সে যদি বিএসসি করে অথবা এমএসসি করে, সাথে যদি সে মাইনর হিসাবে এআই নেয় অথবা আইওটি বেসড একটা টেকনোলজির উপর যদি তার একটা মাইনর থাকে, তাহলে কিন্তু সে মোর একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পায় এবং সে রিয়েলি কিছু হয়তো পরবর্তীতে আমাদের জন্য করতে পারবে। এখানে যে জিনিসটা সিগনিফিক্যান্টলি উঠে আসে সেটা হচ্ছে একজন গ্র্যাজুয়েটকে রেডি করা। তো এখানে একটা ডেফিনেটলি ট্রেড অফ আছে, যে আমরা কি একজনকে সব কিছু একটু একটু করে শেখাবো নাকি একটাতে অনেক কিছু শেখাবো। তো এটা কিন্তু আমরা যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখি, আমরা একটু মানে উই সুইং বিটুইন দিস টু লিমিটস। যেমন আপনারা দেখবেন আমাদের এসএসসি তো মাঝখানে সায়েন্স তুলে দেওয়া হয়েছিল, সায়েন্স আর্টস এই ডিভিশনটা তুলে দেওয়া হয়েছিল। এই সিনারিওটা কিন্তু অনেক আগে ছিল, যে কোনো সায়েন্স আর্টস ছিল না। আমি এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, আমার জানা ছিল মেবি 70-80 দিকে এসে সায়েন্স আর্টস এই ক্লাসিফিকেশনগুলো ঢুকেছে। তার আগে একটা সময় সায়েন্স আর্টস এগুলো ছিল না। না, টাইমটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমি প্রথমে বলেছি, কিন্তু আই অ্যাম শিওর মোর দ্যান 100% যে একটা সময় আমাদের সায়েন্স আর্টসের ডিভিশনটা ছিল না। তো তারপর সায়েন্স আর্টস অ্যাড করা হয়েছে, সেটা ফর রাইট রিজনই অ্যাড করা হয়েছে, সেটা আমি বলবো না যে নট ফর দ্য রাইট রিজন। কিন্তু এখন কিন্তু আমরা আবার অল্টারনেটিভ চিন্তা করছি, যে না, একজন শুধু সায়েন্সই কেন পড়বে, শুধু আর্টসই কেন পড়বে, তাকে দুটোই পড়া দরকার, তাকে একটু বিজনেসও পড়া দরকার। আমরা কিন্তু আবার সেটাও চিন্তা করছি। যেমন আমি যদি আমার নিজের ডিপার্টমেন্টের কথা বলি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু, তো আমাদের ফাইনাল ইয়ারে গিয়ে 3টা ডিভিশনে আমরা ভাগ করে নেই। একটা গ্রুপ হচ্ছে কমিউনিকেশন সিগন্যাল প্রসেসিং পড়ে, একটা গ্রুপ ইলেকট্রনিক্স ফোটোনিক্স পড়ে, আরেকটা গ্রুপ হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেম পড়ে। তো এটা লেটস সে 30 ইয়ার্স অর মোর দ্যান 30 ইয়ার্স এগো থেকে শুরু হয়েছে। তো রিসেন্টলি আমরা চিন্তা করছি যে হোয়েদার দ্যাটস দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট, টিচ আওয়ার স্টুডেন্টস। এটা কিন্তু আমরা এখন অ্যাক্টিভলি চিন্তা করছি যে আমরা কি এটা তুলে দেবো কি না। কেন আমরা তখনই তাদেরকে এই একটা ফিক্সড দেয়ালে নিয়ে আসার চিন্তা করছি যে একজন শুধু এটাই পড়বে, আরেকটা কেন পড়বে না। যদিও সেখানে ডিভিশনটা অত সিগনিফিক্যান্ট ম্যাটার করে না, অনলি ফিউ সাবজেক্টস সেখানে ডিভিশন তৈরি করে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে দের আর বোথ সাইডস অফ দ্য স্টোরি, যে আমরা কি টু মাচ রিজিড হব, একজনকে টু এক্সপার্ট করব, নাকি আমি আবার তাকে এক্সপার্টিসই দেবো না, তাকে পুরোপুরি ডাইলুট করে দেবো, সব কিছুই পড়াবো। তো এর মাঝখানে আমাদের একটা ট্রেড অফ করতে হবে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে তাদেরকে মোর রেডি করার জন্য আমরা একটা ওয়ে আউট নিতে পারি, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়াল আমরা ইন্ট্রোডিউস করতে পারি। যে আমাদের যেমন ইউনিভার্সিটিগুলোতে বেসিক্যালি কী করা হয়, 3 ক্রেডিট 4 ক্রেডিট, কোথাও কোনো কোর্স হয়তো 2 ক্রেডিটও থাকে। ইউজুয়ালি যেমন আমার পার্টিকুলারলি আমার ডিপার্টমেন্টে অল কোর্সেস আর 3 ক্রেডিট কোর্সেস, অল 100% কোর্সেস। বুয়েটে 95% কোর্সেস আর 3 ক্রেডিট কোর্সেস, হয়তো 2 ক্রেডিট আছে, 4 ক্রেডিট আছে। তাহলে এখন সবই কেন 3 ক্রেডিট থাকবে? বা আমি যদি এখন স্টুডেন্টদেরকে একটু ওই ফ্লেভারটা, ওই এক্সপিরিয়েন্সটা দিতে চাই, যে আমার একজন স্টুডেন্ট বিজনেসের একটু শিখবে, একটু ইকোনমিক্স শিখবে, একটু ম্যানেজমেন্ট শিখবে, একটু লিডারশিপ শিখবে, তো তাহলে তাকে আমি একটু মাইক্রো ক্রেডেনশিয়ালগুলো অফার করতে পারি।
ফর এক্সাম্পল 0.5 ক্রেডিট থেকে 1 ক্রেডিট, তো সেটা হয়তো আরও চিন্তাভাবনা করা যেতে পারে, সে ধরনের ছোটো ছোটো কেইটের কোর্স। তো সেটা ইউনিভার্সিটিতে খুব ডিটেলে আমি যাব না। তো যেটা আমার কাছে মনে হয় যে একটা হতে পারে ইউনিভার্সিটিগুলোর একটা ডেডিকেটেড উইং থাকতে পারে যারা অফার করবে এই কোর্সগুলো, কারণ যেহেতু এই ধরনের কোর্সগুলো অ্যাক্রস দ্য ইউনিভার্সিটি হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টস তারা নেবে, স্টুডেন্টরা নেবে, তো একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম থাকতে পারে যেখান থেকে দেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু গভর্নমেন্টের একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম থাকতে পারে। অ্যান্ড অ্যাকচুয়ালি উই হ্যাভ এ প্ল্যাটফর্ম, আমরা সেটাকে এক্সপ্লয়েট করছি না। উই হ্যাভ NSDA, আমি বলবো যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেটা একটা আমি বলবো যে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, কিন্তু সেটাকে আমরা কতটা এক্সপ্লয়েট করছি, দ্যাটস দ্য পয়েন্ট। সেটা একটা রাইট ইনিশিয়েটিভ ছিল, তো সেটাকে যদি আমরা এক্সপ্লয়েট করি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিও এই ধরনের মাইক্রো ক্রেডিট এর ক্রেডেনশিয়ালের কোর্স অফার করতে পারে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি, কারণ এটা একটা সিগনিফিক্যান্স হচ্ছে যে একটা প্রপার অথরিটি এটাকে অফার করতে হবে যাতে এটা পরবর্তীতে তার ডিগ্রিতে অ্যাড হতে পারে। আচ্ছা, এরপর আমাদের স্টুডেন্টদেরকে যেহেতু টাইটেলেই আমরা বলছি যে এম্পাওয়ারমেন্ট, ইনোভেশন, ইনভেস্টমেন্ট এবং তাদের যে কম্প্রিহেন্সিভ ব্যাকগ্রাউন্ড বিল্ড আপের কথা বলছি, তো এখানে ডেফিনেটলি একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ থাকতে হবে, ইন্ডাস্ট্রি আসতে হবে, গভর্নমেন্ট আসতে হবে। এবং এই প্র্যাকটিসটা আমরা একটু একটু করা শুরু করেছি যদিও এখন, কিন্তু আরও সিগনিফিক্যান্ট লেভেলে লাগবে যে ইন্ডাস্ট্রি এমবেডেড লার্নিং আমাদেরকে চালু করতে হবে। যে আমরা একটা কোর্স অফার করছি, আমাদের দেশে এটা এখনও ওইভাবে প্র্যাকটিস নেই। ইদানিং আমরা কথা বলছি যখন আউটকাম বেসড এডুকেশনের কথা চলে এসছে, যে আমরা একটা কোর্স কেন ডিজাইন করি না ইন্ডাস্ট্রিকে পাশে বসিয়ে। তো ইন্ডাস্ট্রিকে বসিয়ে যদি আমরা কোর্সটা ডিজাইন করি, আমরা জয়েন্টলি কোর্সটা ডিজাইন করি, এবং সেখানে ফিউ অফ দ্য লেকচার্স আর অলসো টট বাই দ্য ইন্ডাস্ট্রি পিপল, তো তাহলে কিন্তু দ্যাট বিকামস ভেরি এনকারেজিং যে আমাদের স্টুডেন্টরা ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি পিপলের কাছ থেকে শুনতে পান। কারণ এই প্রবলেমটা, এই কমপ্লেইনটা আমরা অলওয়েজ শুনি যে হয়তো আমাদের স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রেডি নয় সাফিসিয়েন্টলি। আমাদের এখানে স্টুডেন্টদেরকে ইন্টারডিসিপ্লিনারি বিভিন্ন অ্যাপ্রোচের ভিতর দিয়ে নিয়ে আসার জন্যে যেমন আরেকটা কাজও আমরা করতে পারি, আমরা টিচিংটাও আমরা চালু করতে পারি বিভিন্ন ইউনিভার্সিটিতে। যে কিছু কিছু কোর্স আছে যেখানে হয়তো ডিফারেন্ট টপিক্সের একটা মিক্সচার থাকে, যে যেমন এথিক্স ইন এআই ফর এক্সাম্পল। এখন এই কোর্সটা কি শুধু সিএসসি টিচার পড়াবে? তো সেটা পড়ালে কিন্তু এক ধরনের আইডিয়া পাবে স্টুডেন্ট, কিন্তু সাথে সেখানে হয়তো বিজনেসের একজন আসতে পারেন, ইন্ডাস্ট্রি থেকে একজন আসতে পারেন যারা এআই নিয়ে কাজ করেন। তো তাহলে কিন্তু আমরা যে ব্লেন্ডেড এক্সপিরিয়েন্সটা স্টুডেন্টকে দিতে চাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা তাদের হয়। স্টুডেন্টরা অবশ্যই জয়েন্ট সুপারভিশনের থ্রুতে যেতে পারে, এটা কিছুটা প্র্যাকটিস আছে, কিন্তু আমাদের আরও রিগোরাস প্র্যাকটিস দরকার, যে স্টুডেন্টরা যখন বিভিন্ন থিসিস করে, রিসার্চ করে, যাতে জয়েন্ট সুপারভিশন তাদের হয়। আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে ফ্যাসিলিটি শেয়ার করার প্র্যাকটিসটা কম। আমাদের একটা ল্যাব থাকে, তো ওই ল্যাবটাতে দেখা যাচ্ছে যে একজন টিচার তার স্টুডেন্টরা হয়তো ইউজ করে ইন মোস্ট কেসেস, অথবা এ ফিউ টিচার্স অ্যান্ড তাদের স্টুডেন্টরা ইউজ করে। আর যদি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট দেখি, সেটা অনেকটা আইল্যান্ডের মতো, যে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের ভেতরে কিন্তু কোনো যোগাযোগ নাই। আর অ্যাক্রস দ্য ইউনিভার্সিটি যদি বিটুইন দ্য ইউনিভার্সিটিজ যদি বলি, তাহলে হয়তো কমপ্লিটলি অ্যানাদার প্ল্যানেটের হয়তো তারা থাকেন, এরকম একটা বিষয় আমাদের আছে। যেমন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি, আমি আমার নিজে ইউনিভার্সিটির কথাই যদি বলি, উই ডোন্ট টক ইচ আদার মাচ, আমরা কিন্তু নিজেদের ভেতরে খুব বেশি এক্সচেঞ্জেস করছি তা না, কিন্তু সিগনিফিক্যান্ট এক্সচেঞ্জেস হতে পারতো। তাহলে আমাদের যদি এখন শেয়ার্ড ল্যাব, শেয়ার্ড ফ্যাসিলিটির প্র্যাকটিসগুলো গড়ে ওঠে, মানে আমাদের সিগনিফিক্যান্টলি ল্যাকিং বা যে জায়গাটা এনরিচ করা দরকার, যে স্টুডেন্টদের এই কম্প্রিহেন্সিভ এক্সপিরিয়েন্স, যে তারা শুধু একমুখী একটা আইডিয়া নিয়ে বের হচ্ছে, তো তখন কিন্তু আমরা তাদের ওই ফিলিংগুলো দিতে পারি, যেহেতু শেয়ার্ড ল্যাব, পিপল ফ্রম ফিউ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস উড ওয়ার্ক দ্যাট টুগেদার, তো সেটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হতে পারে। আর আমি মাইক্রো ক্রেডেনশিয়াল কথা বলেছি, আমার কাছে মনে হয় যে আরেকটা ইনোভেটিভ অ্যাপ্রোচ আমরা ইউজ করতে পারি, আমি জানি না যে কেউ কোথাও এটা ইউজ করে কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যে যেমন আমার কাছে মনে হলো যে যেমন আমার স্টুডেন্টদের 158 ক্রেডিট লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করতে। এখন এখানে মেবি অ্যাটলিস্ট 3 ক্রেডিট তাকে আমি ওপেন করে দিই না কেন, যে তুমি যে কোনো কোর্স নিতে পারো। এটা আমি তোমাকে বলে দেবো না যে তোমাকে এই কোর্স নিতে হবে, বাইরে ভেতরে নিতে হবে, তুমি যে কোনো কোর্স নিতে পারো। ইউনিভার্সিটিতে যদি 200 কোর্সেস অফার করা হয়, ইউ ক্যান টেক এনি কোর্স অ্যাজ ইউ লাইক। তো দেন হোয়াট উড বি দ্য ইম্প্যাক্ট? আমার কাছে মনে হয় যে দ্যাট উড বি অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্ট অ্যাজ ওয়েল, যে স্টুডেন্ট
অলমোস্ট কখনোই তার ইচ্ছে মতো কোর্স নিতে পারে না, তাকে অলওয়েজ বলে দেওয়া হচ্ছে দিস ইজ দ্য বক্স, 15 কোর্সেস আর দেয়ার, ইউ টেক 12 কোর্সেস ফ্রম দেয়ার। তো আমি একটা কোর্স থেকে একদম ওপেন করে দিই না কেন, তুমি যে কোনো কোর্স নিতে পারো, অ্যান্ড লেটস সি যে তার প্যাশনটাকে সে ড্রাইভ করার জন্যে সেখানে একটা বেনিফিট কিন্তু পেতে পারে। তো এই জিনিসটাকে আমরা কিন্তু নার্চার করতে পারি বা গাইড করতে পারি ফ্রম পলিসি মেকিং। যেমন আমরা সবসময় যেহেতু ইন্টারডিসিপ্লিনারিটা আমাদের অ্যাপ্রোচগুলো দরকার, আমাদের দেশে গভর্নমেন্টের যে অ্যাপ্রোচগুলো আছে, যেমন গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোকে ফান্ডিং দিচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রিসার্চ গ্র্যান্ট দিচ্ছে, ইউজিসি দিচ্ছে, বিভিন্ন মিনিস্ট্রি দিচ্ছে। এখন এখানে যদি আপনারা দেখেন, যেমন খুব কাছাকাছি সময়ে ইউজিসির একটা হিট প্রজেক্ট তারা একটা ড্রাইভ নিয়েছে এবং সেটা এখনও চলমান আছে, প্রথম কল ফর প্রপোজালটা। তো এখানেও যদি আপনি দেখেন যে কী কী উইন্ডো তাতে তারা ফান্ডিং করছে, অবশ্যই এখানে টপিক ওয়াইজ তারা অনেক ভালো ভালো টপিক সিলেক্ট করেছে, সেটা এনভায়রনমেন্ট আছে, এনার্জি আছে, আমাদের দেশের প্রয়োজনের টপিকগুলো আছে, সব কিছু আছে। কিন্তু ওইখানে কোনো উইন্ডো তারা ডিফাইন করে নাই যেটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চকে এনকারেজ করবে ডেডিকেটেডলি। যেটা আমি বলতে চাচ্ছি, একটা উইন্ডো তো ওপেন করা যেত যে এখানে কন্ডিশনটাই থাকবে 3 ইউনিভার্সিটিজ উড হ্যাভ টু কোলাবোরেট, অ্যাট লিস্ট researchers from 3 different backgrounds or 3 different schools would have to collaborate here. সেটা যদি থাকতো তাহলে কিন্তু উই আর বাউন্ড টু কোলাবোরেট। প্র্যাকটিসটা ডেভেলপ করার জন্য এটা কিন্তু পলিসি লেভেলেও দরকার। এটা কিন্তু আপনি দেখবেন যে আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স হয়তো আছে যে ইউএসএতে বা ইউরোপে কিন্তু তাদের এই কলগুলোতে বলাই থাকে, মানে কিছু কলে, যে এখানে এই টিয়ারের একটা ইউনিভার্সিটি থাকতে হবে বা দুটো থাকতে হবে, আরেকটা টিয়ারের দুটো ইউনিভার্সিটি থাকতে হবে, আরেকটা টিয়ারের দুটো ইউনিভার্সিটি থাকতে হবে। এই 6টা ইউনিভার্সিটি মিলে যদি কোলাবোরেট করে একটা প্রপোজাল সাবমিট করে তাহলে এই গ্র্যান্টটা শুধু পাবে। সেটা কিন্তু আমাদের কোথাও নাই। এখানে কোথাও আমাকে ফোর্স করা হচ্ছে না যে বুয়েট আর ইউআইইউকে কোলাবোরেট করতে হবে, করে একটা প্রপোজাল সাবমিট করতে হবে। তো এই ধরনের পলিসিগুলো দরকার। আমি বলছি এটা সবগুলোতে করতে হবে, মানে দেয়ার আর মানে উই নিড ফিউ থ্রাস্টস, যে যার মাধ্যমে এই কোলাবোরেশনগুলো প্রসপার করবে এবং ফ্লারিশ করবে, এগিয়ে যাবে। তার মাধ্যমে আমরা হয়তো ইউনিভার্সিটি কনসোর্শিয়ামগুলো ডেভেলপ করতে পারবো। আর আরেকটা জায়গাও আমাদের দরকার যেটা এই প্র্যাকটিসটাকে আমাদের হেল্প করবে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এখন যদি এই অ্যাপ্রোচটা নিয়েছে কিন্তু এখনও প্র্যাকটিসটা সেভাবে এস্টাবলিশ হয়নি। আমাদের বিভিন্ন ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে, এটা আইসিটি ডিভিশন বেশ কিছু অলরেডি করেছে, আমাদের বুয়েটেও একটা কাজ চলমান আছে। তো এই জায়গাগুলোতে আমি জানি ইউআইইউতেও একটা আছে ইনোভেশন হাব। তো যদি এই ইনোভেশন হাবগুলো প্রপার প্র্যাকটিসে আসতে পারে, যেখানেও ফিউ ইউনিভার্সিটিস থেকে এখানে স্টুডেন্টরা আসবে, রিসার্চাররা আসবে, একসাথে কাজ করবে, তাহলে যেমন বুয়েটে কথা যদি আমি বলি, যদি আইবিএর একজন স্টুডেন্ট আসে আর আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড একজন স্টুডেন্ট গিয়ে একসাথে কাজ করে, তাহলে তাদের ব্রেনটা কিন্তু শেয়ার্ড হবে এবং ভালো একটা কিছু বের হয়ে আসতে পারবে। আমি অনেকক্ষণ কথা বললাম, একটা কথা বলে আমি শেষ করব আপাতত। সেটা হচ্ছে যে আমরা এই যে জয়েন্টলি কাজ করার কথা বলছি এবং এই কাজগুলোর মাধ্যমে ইনোভেশন বের হয়ে আসবে, এটা আমাদের দরকার, যেটা আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, স্টুডেন্টদেরকে, গ্র্যাজুয়েটদের এম্পাওয়ার করবে, ইনভেস্টমেন্টকে এনকারেজ করবে। কিন্তু এই জায়গাতে একটা জিনিস কিন্তু আমরা খুব বেশি জোর দিয়ে এখনও বলছি না বা দেখছি না। কিছু কিছু জায়গাতে এই কথাগুলো উঠে এসছে, কিন্তু যতটা সিরিয়াসনেস আমাদের দরকার সেই সিরিয়াসনেস এখনও সেটা ড্র করতে পারেনি। সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো আমরা যখনই এই ইন্টেলেক্টটাকে ডেভেলপ করতে চাচ্ছি, যে প্রপার্টিটা ডেভেলপ করবে সেটাকেও প্রোটেক্ট করতে হবে। তো এই প্রোটেকশনটা কিন্তু আমাদের খুবই খুবই উইক। আমাদের ডিপিডিতে যেটা আছে আপনারা জানেন যে দে আর নট এবল টু হ্যান্ডেল দিস থিং, তাদের সেরকম লোকবল নাই, সেরকম এক্সপার্টিস নাই। ইভেন পলিসি লেভেলে যদি বলি, তো আমাদের স্টুডেন্টরা যদি, স্টুডেন্ট, রিসার্চার অ্যাজ ওয়েল এজ ফ্যাকাল্টি মেম্বার্স, তারা যদি ইনোভেশন তাদের কাছ থেকে বের হয়ে আসে, তো এই প্রপার্টিটা প্রোটেক্টেড কীভাবে হবে সেটার, ফর এক্সাম্পল যদি মার্কেটে যায় লাইসেন্সিং কীভাবে হবে, সে যদি নিজে এটাকে মার্কেটে নিয়ে যেতে চায়, হোয়াট উড বি দ্য পাথ ওয়ে, এগুলো গ্রস লেভেলে কিছু কিছু আলোচনা হয়েছে। কিন্তু এটা একটা ডেডিকেটেড ফ্রেমওয়ার্ক এবং ইজি টু কোপ আপ, এই ধরনের একটা মেকানিজম কিন্তু আমাদের লাগবে। কারণ স্টুডেন্টদেরকে যদি দৌড়াতে হয় অফিস থেকে অফিসে, তো তাহলে তো প্রথমেই তার বিজনেস করার বা এন্টারপ্রেনিয়র হওয়ার স্বপ্ন সেখানেই মিটে যাবে। তো তাদের জন্য খুব ইজি অনলাইন বেস সিস্টেম থাকতে হবে, যে সে প্রথম থেকে জানে যে মাই ইন্টেলেক্ট উড বি প্রোটেক্টেড, আমি যখন একটা কিছু ডেভেলপ করব তো সেটা প্রোটেক্টেড হবে। তো এটা যদিও একটু খুব সিরিয়াস, কিন্তু অনেকটা সেলেনে আমাদের চিন্তা করতে হবে যে একজন স্টুডেন্ট একজন ইনোভেটরের জন্যে
তার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা অনেকটা ফান্ডামেন্টাল রাইটের মতো। একদম ফান্ডামেন্টাল রাইট আমি বলবো না, যে বলছি ফান্ডামেন্টাল রাইটের মতো অনেকটা চিন্তা করতে হবে, যে যাতে যখন আমি রিসার্চ করব, ইনোভেশন করব, কারণ আমরা ওই জায়গায় যেতে চাই, যাতে আমাদের স্টুডেন্টরা, রিসার্চাররা রাত দিন কাজ করে ইনোভেশনগুলো বের করে নিয়ে আসে, তাহলে কিন্তু সেই মূল্যায়নটাও করতে হবে এবং তাকে প্রোটেকশনটা দিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি যেটা বললেন স্টুডেন্টদের বিভিন্ন জিনিস, বিভিন্ন জিনিসকে মানে এক্সপ্লোর করার জন্য আপনার ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে আসিফ এসে টিভিএসে জয়েন করেছিল কার্টুনিস্ট হিসেবে, এখন সে কানাডাতে পড়ছে অ্যানিমেশন, আই থিঙ্ক সে হয়তো পাসও করে গেছে। তো এটাই হলো আসল জিনিস, যে স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে করতে অনেক সময় নতুন তার মানে জিনিস পেয়ে যায়, কোথায় ট্রিপলি আর কোথায় অ্যানিমেশন, মানে জিনিসটা ওইরকমই আমাদের। সো আমরা নেক্সট মুভ করি। আমি একটা পয়েন্ট এখানে আই মাস্ট মেক, আপনারা একটু টাইমটাকে কনসিডার করেন, হ্যাঁ, মানে অনেক লম্বা সময় কথা বললে এতগুলো মানুষ এটা কাভার করতে হবে। সো আমি এখন সাদিদ মুনির, ফ্যাকাল্টি ট্রিপলি ইউআইইউ। স্যার যেটা বললেন, ফারুক স্যার যেটা বললেন, যে কন্ট্রাস্টটা আসলেই খুব বড়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে কন্ট্রাস্টটা, এটা বেশ বড়। এবং আমি আমার ছোট ছেলে এবং মেয়ে ওখানে ছিল আর কি, তো ওদের স্কুলিং এবং ডে কেয়ার সিস্টেমের সাথে অভ্যস্ত। তো আমার ছেলে যখন ক্লাস 1-এ পড়ে, তো গ্রেড 1 বলে, 1 বা 2-তে পড়ে, তো তখন বলছে যে আব্বু আমাদের স্কুলে রোবোটিক্স শেখাবে বা রোবোটিক্স নিয়ে কাজ হবে। সো দে স্টার্টেড ফ্রম 1-2, রাইট? 3-4-এ গেলে দে ক্যান মেক দিজ রোবটস, রাইট? সো এই কন্ট্রাস্টটা আমাদেরকে মেনে নিতে হবে। তো এখন এই কন্ট্রাস্ট নিয়ে যদি আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি, ওয়ার্ল্ড তো আসলে আমাদের জন্য থেমে নাই, রাইট? ওয়ার্ল্ড ইজ মুভিং অ্যাট অ্যান এক্সপোনেনশিয়াল পেস। তো আমি একটু জাস্ট দুটো জায়গায় একটু বলতে চাই। এক নাম্বার হচ্ছে যে আমাদের যেই এমপ্লয়মেন্ট, এই কথাগুলো বারবার চলে আসছে, অনেক ক্ষেত্রে চলে আসছে, স্যারও বলেছেন যে আমাদের এক্সপোর্ট আমরা যেটা করি, আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর হচ্ছে আরএমজি সেক্টর। এবং আজকে আমি একটু ওই বিজিএমের ওয়েবসাইট চেক করছিলাম, ওনাদের লেটেস্ট এক্সপোর্ট, ইয়ারলি এক্সপোর্ট হচ্ছে অ্যারাউন্ড $40 বিলিয়ন। এবং এটা একটা বিশাল বড় এক্সপোর্ট, কারণ ইট ইজ অ্যারাউন্ড 82% অফ দ্য টোটাল এক্সপোর্ট অফ বাংলাদেশ, রাইট? কিন্তু দেখা যায় এই আরএমজি এক্সপোর্ট, যেটাতে আমাদের একটা বড় ইউএস ডলার বা ইন্টারন্যাশনাল মানি আমরা আর্ন করছি, তার একটা বড় অংশ কিন্তু আবার চলে যায় এই আরএমজি রিলেটেড জিনিসপত্র কেনার জন্য, রাইট? সো এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসাটাও তো অনেক সময়ের ব্যাপার। সো আমাদেরকে আসলে এখন চিন্তা করা উচিত যে কোন ধরনের টেকনোলজিতে আমরা ইনভেস্ট করলে বা কোন ধরনের সেক্টরে আমরা ইনভেস্ট করলে আমাদের এই ইনভেস্টমেন্টের রিটার্নটা খুব তাড়াতাড়ি আসে। তো আমি একটা থ্রাস্ট সেক্টরের কথা বলবো, যেটাতে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত অতি সত্বর এই ব্যাপারে নজর দেওয়া, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এবং ভিএলএসআই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলতে পারেন, এবং ভিএলএসআই। আপনারা জানেন যে এখন ওয়ার্ল্ডে যেসব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে, আমি যদি টোটাল তাদের রেভিনিউর কথা চিন্তা করি, ইটস অ্যারাউন্ড $1 ট্রিলিয়ন, রাইট? তো 2030 সালে $1 ট্রিলিয়ন ক্রস করবে। সো আমরা চাইলে কিন্তু এইটার একটা ছোট পোর্শন ক্যাপচার করতে পারি, রাইট? এবং এটা করার জন্য যেই সব ইনফ্রাস্ট্রাকচার লাগবে, অলরেডি দেয়ার আর ডিফারেন্ট কোম্পানিজ, দে আর ওয়ার্কিং অন ভিএলএসআই। ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে আমরা এই যে মোবাইলে যেসব চিপ ব্যবহার করি, ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করি, এগুলোর ডিজাইন করে হচ্ছে ভিএলএসআইতে মেইনলি, রাইট? আমাদের বাংলাদেশে কিন্তু এখন বেশ কয়েকটা কোম্পানি আছে যারা এই ভিএলএসআই ফিল্ডে কাজ করছে। তো দের ইজ এ হিউজ মার্কেট ফর ইট, রাইট? মানে অকল্পনীয়, $1 ট্রিলিয়ন। সো আমাদের উই শুড গো অন ইনভেস্ট অন দিস সেক্টর। এবং শুধু ভিএলএসআই কথাও, ভিএলএসআই তো মেইনলি ডিজাইন এবং লেআউট করা। আমরা যদি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথাও চিন্তা করি, বিভিন্ন দেশ যারা হয়তো বা খুব হাই এন্ড চিপ তৈরি করে না, যেমন আসলে ওয়ার্ল্ডের যে হাই এন্ড চিপগুলো আছে, মাইক্রোপ্রসেসরগুলো আছে, সেগুলো বেশিরভাগই অ্যাকচুয়াল ফ্যাব্রিকেশন হয় TSMC-তে, তাইওয়ানে, রাইট? বেশিরভাগ চিপই ওখানে হয়।
আমরা হয়তো বা এক ধাপেই ওখানে যেতে পারবো না, এটা মানে ফিজিবল না। বাট এটার সাথে অ্যাসোসিয়েটেড অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন প্যাকেজিং, মানে চিপটাকে প্যাকেজ করার ইন্ডাস্ট্রি, রাইট? আমাদের এশিয়াতে অনেক দেশে, ইন্ডিয়া হোক, তারপরে আপনার থাইল্যান্ড, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এই চিপ প্যাকেজিংয়ের ইন্ডাস্ট্রি আছে। সো আমার মনে হয় যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে পেনিট্রেট করার এটা একটা বড় সময়। এখন এটাতে পেনিট্রেট করার জন্য অবশ্যই আমাদের ওয়ার্কফোর্স লাগবে, হু উইল ওয়ার্ক অন দিস ইন্ডাস্ট্রিজ। সো এটার সাথেই চলে আসে হচ্ছে ওই যে STM এর ব্যাপারটা, রাইট? টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার চলে আসে। আমাদের যেসব ইউনিভার্সিটিগুলো আছে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু ট্রিপল-ই ডিপার্টমেন্ট আছে, CSE ডিপার্টমেন্ট আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এই এখনকার কারিকুলামগুলো এবং আমার ফোকাসগুলো খুব একটা বেশি টেইলার্ড না। সো রিসেন্টলি একটা সামিট হয়েছে, বিয়ার সামিট, BEAR, বায়োটেক, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স, প্লাস হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা নিয়ে একটা সামিট হয়েছে গত জুলাইতে, এবং ওখানে একটা ফ্রেমওয়ার্ক প্রপোজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2030 সালের মধ্যে আমরা চেষ্টা করব প্রায় 5000 ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, এবং ডিটেল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। এবং এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী যদি আমরা আগাতে পারি, হয়তো বা 2030-এর মধ্যে আমাদের $1 বিলিয়ন আমরা এই সেক্টর থেকে এক্সপোর্ট করতে পারবো। এবং এটার কিন্তু যেটা বললাম যে অ্যাকচুয়াল রেভিনিউটা খুব ভালো, কারণ এখানে আপনাদের যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে জাস্ট মেন্টাল অ্যাকুমেন এবং কিছু সফটওয়্যারস লাগে, রাইট? সো আমার মনে হয় এটা একটা থ্রাস্ট সেক্টর, যেখানে আমরা সরকারের উচিত হবে খুব গুরুত্ব দিয়ে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এডুকেশন। এখন আমাদের এই ওয়ার্ল্ডে এখন একটা বড় ডিসরাপশন চলে আসছে, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে AI দিয়ে যে কত কিছু করা যায়, এটা আসলে আমরা এক্সপ্লোরই হয়তো বা এখনও করি নাই, আমাদের দেশে সেই এক্সপ্লোরেশনটা নাই। সো আমাদের কারিকুলামের মধ্যে আসলে AI এর পেনিট্রেশনটা আসা খুব দরকার। ফর এক্সাম্পল, ধরেন আমি একটা পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি, আমাদের ট্রিপল-ই ডিপার্টমেন্টে আমরা পাওয়ার প্ল্যান্ট নিয়ে পড়াই। পাওয়ার প্ল্যান্টে এই মেশিন এই কাজ করে, পুরো পাওয়ার প্ল্যান্ট কীভাবে ডিজাইন করতে হয়, এগুলো নিয়ে আমরা পড়াই। কিন্তু পাওয়ার প্ল্যান্টে AI কীভাবে ইউজ করা যায়, অলরেডি তো হচ্ছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় AI ইউজ করা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা লোড ফোরকাস্টিংয়ের জন্য। সো ওইটা তো আমাদের কারিকুলামে বেশিরভাগ ক্ষেত্রে অনুপস্থিত। স্যার বলতে পারবেন বুয়েটে কারিকুলামে আছে কি না, আমি জানি আমার কারিকুলামে নাই। আমরা সার্কিট ডিজাইনিং পড়াই, হাউ ডু উই ইনকর্পোরেট সার্কিট AI ইন সার্কিট ডিজাইন, রাইট? সো এই জিনিসটা কিন্তু চলে আসতে হবে। আমাদের ওমর ফারুক স্যার যেটা বললেন, যে আমাদের বুনিয়াদটা যদি স্ট্রং না হয়, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু অ্যাডাপ্ট অল দিস থিংস। কিছুদিন আগে এলন মাস্ক আর আমাদের কি বলে, হ্যাঁ, ওনারা বলছেন যে এখন কোডিংয়ের চেয়ে তোমরা বেশি জোর দাও ম্যাথমেটিক্স এবং বেসিক সায়েন্সে, কারণ কোডিং AI করে দিবে তোমাকে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন কৃষিক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা কৃষি নিয়ে পড়াশোনা করছি। হাউ অ্যাবাউট মেকিং এ ড্রোন টু স্প্রেড লাইক ইনসেকটিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার, রাইট? এটা এখন ওয়ার্ল্ডের অনেক দেশে হচ্ছে, কেন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা ইউজ করতে পারছি না? সো AI এবং রোবোটিক্স, এই দুটো আসলে আমাদের কারিকুলামে আসার এখনই সময়। আরেকটা পরবর্তীতে কি আসবো, নালে আর 1 মিনিট, হ্যাঁ আরেক মিনিট একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আরেকটা অর্গানাইজেশনের সাথে জড়িত, এটা হচ্ছে বায়েট, বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এটা আমাদের যেই টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোতে বা সেই প্রোগ্রামগুলোর অ্যাক্রিডিটেশন দিয়ে থাকে, এবং এটা IEBর আন্ডারে কাজ করে। তো একটা ভালো ব্যাপার হচ্ছে যে উই হ্যাভ বিকাম দ্য ফুল সিগনেটারি অফ ওয়াশিংটন অ্যাকর্ড ইন 2024। সো আমাদের এই অ্যাক্রিডিটেশনটা যদি কোনো প্রোগ্রাম পায়, তার অর্থ হচ্ছে ওই প্রোগ্রামটা আরও 24টা দেশের, মানে উন্নত 24টা দেশের প্রোগ্রামের ডিগ্রির সাথে
সর্ট অফ ইকুইভ্যালেন্ট। ওকে, তো এখন এই অ্যাক্রিডিটেশন আমাদের এখন গ্লোবাল একটা ফোরামও আছে, ব্যাক যেটাকে বলে, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন এজেন্সি। তো এই প্রোগ্রামগুলোর অ্যাক্রিডিটেশনটা আসলে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? কারণ অ্যাক্রিডিটেশন পেলে যেটা হয়, অ্যাক্রিডিটেশন পেতে হলে ইউ হ্যাভ টু ক্রস এ মিনিমাম বেঞ্চমার্ক। এবং আমরা আজকে যেই নোটটা দেখেছি, আপনারা যেটা আমাদের দিয়েছেন, এখানে প্রচুর জায়গায় যেটা বলা আছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, ইনক্লুশন, রাইট? তারপর এসডিজি, এই সব কিছুই আমাদের এই অ্যাক্রিডিটেশন প্ল্যাটফর্মের মধ্যে চলে আসে। সো আমার মনে হয় প্রোগ্রামগুলোর not only engineering but also all the programs has to have the accreditation, এবং এটা আমাদের গভর্নমেন্টের উচিত এই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসে এবং তাদেরকে সর্ট অফ ফোর্স করা যে ইউ হ্যাভ টু বি accredited টু ক্যারি অন ইউর প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমি এখন সোলাইমান রাসেল ভাইয়ের কাছে যাই, উনি সিআইও গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আমি চট্টগ্রামের লোক, চট্টগ্রামে বড় হয়েছি। সো যখন আমরা প্রথম এইচএসসির পরে চিন্তা করলাম আচ্ছা ইউনিভার্সিটিতে গিয়ে কী করব। আমার খুব পছন্দের ছিল যে কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, তো তখন আপনারা জানেন হয়তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সব মিলে 25 জনের একটা ব্যাচ নেওয়া হয়তো, রাইট? সো আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট, সিটি কলেজ থেকে পাশ করেছি। এরপরে পছন্দের পেলাম না, একটা সাবজেক্ট পেলাম কোনোভাবে, কিন্তু কোনোভাবে মন বসে না, পড়বো না। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করা যেতে পারে। সো লন্ডনে গিয়ে আলটিমেটলি, কারণ এত ভালো স্টুডেন্ট ছিলাম না বুয়েটে অ্যাপ্লাই করা, আর ভয়ও পাইতাম ম্যাথ। হ্যাঁ, আর যেহেতু চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট, বুয়েটের ধরেন 10% ছেলে মানে আমাদের স্কুলেরই থাকে এবং ওদের সাথে সবসময় ওঠা বসা থাকে। আমি যেহেতু আরেকটা পার্টের এডুকেশনে চলে গেলাম, তখন এই যে আপনি এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো বলতেছিলেন, আমার মাথায় একই স্মৃতি ভেসে উঠছে যে আমি যখন ওখানে C++ করে জাভা করছি, আমার বন্ধু যে সুপার ট্যালেন্টেড, 5% অফ দ্য ট্যালেন্ট অফ বাংলাদেশ যারা বুয়েটে চান্স পায়, তাই না? ও তখনও ম্যাটল্যাব কিংবা রাইট যখন বলি, তখন আমি সবসময় একটা কথা বলতাম যে বুয়েটের যারা গ্র্যাজুয়েট হচ্ছে ওরা নিজের চেষ্টায় ভালো, এডুকেশন সেক্টর তাদেরকে কোনোভাবেই হেল্প করছে না, তারা নিজেরা পড়ছে, নীলক্ষেতে যায়। এরপরে একটা যুগ আসলো যে ওরাকেল ডেটাবেজ। আমি চট্টগ্রাম থেকে এসে বসে থাকতাম, কখন একটা নতুন বই আসবে নীলক্ষেতে, ফটোকপি করে নিয়ে যাব। আর আমার একটা সুযোগ হয়েছিল টিচিং করার, স্টার্টিং অফ মাই ক্যারিয়ার, যে আমি ব্রিটিশ কাউন্সিলে কম্পিউটার সায়েন্সের টিচার ছিলাম। আবার আরও একটা নিশ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কম্পিউটার সায়েন্সের টিচার ছিলাম। সো আই স বোথ আপ অ্যান্ড লোয়ার। সো এখন যে ফিউচার বলতেছেন, মানে বলছি, আর আসলে ফিউচার বলে কোনো শব্দ নাই এইসব জায়গায়। ফিউচার ইজ অ্যাকচুয়ালি ইয়েস্টারডে, তাই না? আপনি যদি ইয়েস্টারডেতে কিছু করেন তাইলে ফিউচার তৈরি হবে, আদারওয়াইজ উই উইল বি দ্য ফলোয়ার, নাথিং এলস। এআই আসবে, জয় করে নিয়ে যাবে, আমরা আবার ওই এআইয়ের ক্যারানিগিরি শিখবো, কীভাবে এআই নিয়ে কাজ করা যায়, এতটুকুই। এআইয়ের ওনার হতে পারবো না। সো এই পার্টগুলা মানে আসলেই আমার মনে লাগছে খুব আপনার মানে কথাগুলোর প্রতিটা জিনিস। তো এর মাঝখানে আমি আবার ধরেন জব সার্কিটে চলে গেলাম, বিভিন্ন জায়গা ক্রস করে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, টেলিকম, আমি আইবিএমে কাজ করার সুযোগ হয়েছিল। সো আইবিএমে গ্লোবাল টেকনোলজি সার্ভিসের আই ওয়াজ ওয়ান অফ দ্য ব্যান্ড 8 মেম্বার ইন সাউথ এশিয়া। সো আমার ধরেন 3 ধাপ পরে ছিল গিন্নিরোমাটি। সো একদিন হঠাৎ করে শুনলাম আইবিএম এই গ্লোবাল টেকনোলজি সার্ভিস কিংবা ল্যাপটপ সার্ভার এগুলাতে আর কী করবে না, ব্যবসা করবে না, কি করবে, ওয়াটসন বানাবে, রাইট? সব ছেড়ে ছুড়ে ওয়াটসন বানাচ্ছে, সব ছেড়ে ছুড়ে। এই কী করবে, এই ওয়াটসন এক্স আজকে এআইয়ের ব্যাকবোন। ওদের আসলে ব্যবসা করে এখন আর পয়সা কামাতে হচ্ছে না, সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড থেকে আমরা তাদেরকে পয়সা দিচ্ছি। তার মানে হচ্ছে ফিউচার ইজ ইয়েস্টারডে। আমাদেরকে যখন বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হচ্ছিল আইবিএমে, কখনো আমাকে স্কিল বেজ কিংবা ইয়াতে প্রিচ করে নাই, বলে স্কিল তুমি শিখে যাবা, তুমি প্রসেস শিখো, হ্যাঁ, তুমি এটিকেট শিখো, তুমি যেটা বলে সততা শিখো, সিকিউরিটি অ্যান্ড আদার্স। এরপরে দেখছি ওয়ান ফাইন মর্নিংয়ে আমার 95% ওয়ার্কলোড আর নাই। আমি ওই সততা অনুযায়ী কাজ করি, প্রসেস অনুযায়ী কাজ করি, আমার অপারেশন খুব সুন্দর চলে।
এইটাও এডুকেশন, কিন্তু আমি হ্যান্ডস অন পেয়েছি, রাইট? তো এই পার্টগুলা আমাদের বাংলাদেশে কখনো ছিল না, আজকেও নেই, ভবিষ্যতে থাকবে কিনা আমি বলতে পারছি না। সো ইটস এ ভেরি ভেরি মাচ ওয়েক আপ কল। কারণ আমি যখন বর্তমানে বুয়েট বিএমইতে আমাকে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারের প্যানেলের মেম্বার করেছেন, আই ওয়াজ অনার্ড যে ওনাদের ইনোভেশনগুলো আমাকে দেখতে দিয়েছে, আমি ছুঁয়ে দেখছি। আমি চিন্তা করলাম এগুলা যদি পেটেন্টেড হয়ে বাংলাদেশের একটা ল্যাব থেকে আমাদের গ্রামীণ ব্যাংকের বড়োয়ারদের অ্যাটলিস্ট সার্টেন পার্সেন্টেজ মহিলাদের কাজে লাগে একটা আবিষ্কার, আমি পুরাটা বলছি না, you never know what is happening tomorrow, right? In case of innovation from Buet itself. আর রিসেন্টলি ইউআইইউ ম্যাডামদের কর্নারে ওনাদের সাথেও কিছু আমি অলওয়েজ একটা কথা বলি, আমি যখন বোর হয়ে যাই চাকরি ছেড়ে দেই আর নতুন কিছু খুঁজি। এখনও বোর যখন হয়ে যাচ্ছে আমি আবার একাডেমিয়াতে ব্যাক করি, কারণ আমার ব্রেইনে ফিড লাগে। ব্রেইনে যদি ফিড না পাই তাহলে আসলে কিছু হয় না, মানে কাজ হবে না, ইনোভেশন হবে না। ইউআইতে যখন যাচ্ছি ওই দিন ওনাকে গল্প করছিলাম, আমি মন্ত্রণালয়ে ছিলাম, আমি মন্ত্রণালয় থেকে খাওয়া দাওয়া করি নাই, অফিসে ব্যাক করে নিচে নেমে চানাচুরওয়ালা থেকে 50 টাকা ছোলা খেয়ে আবার চলে আসি ইউআইইউতে, কারণ ওনাদের একটা রিসার্চ অ্যান্ড ইনোভেশনে। এরপরে ওই 50 টাকা ছোলা খেয়ে আমি রাত 8:30 পর্যন্ত মনে বসেছিলাম। আউট অফ 10 আমার মনে হয়েছে 5টা প্রজেক্টটা আমি নিজে ইনভেস্ট করি, মানে এত ফ্যান্টাস্টিক ইনোভেশন। হ্যাঁ, হয়তো ইউআইইউ মানে বাংলাদেশে হচ্ছে, ওনারা ভালো করছে, অনেকেই বলবে ভালো স্টুডেন্ট নাই, ভালো টিচার নাই, কিন্তু ওনাদের ইনোভেশন, বাচ্চাদের যে ইনোভেশনগুলো আমি দেখলাম, প্রতিটা স্টেপ আমার চোখে পানি আনছে। একটা প্রজেক্টের কথা বলি যেটা পানি নিয়ে, হ্যাঁ, তো ওইটা নিয়ে অলরেডি আমি বলছি ইউনুস সেন্টার থেকে আমি ফোন করে বলছি যে ভাই এটা নিয়ে তোমরা কাজ শুরু করো। আফ্রিকাতে যখন আমি এই প্রজেক্ট নিয়ে যাব বাংলাদেশ থেকে, মানে মানুষজন কাঁদবে, কারণ ওরা পানি পায় না। আর এই বাচ্চাগুলো এখানে মানে ইভেন্ট ড্রিভেন, ইন্টিগ্রেটেড, এবং বলছে যে ভাই 1 ঘন্টায় আপনাকে কয় লিটার পানির, অলরেডি তারা মালয়েশিয়া পুরস্কার পাইছে, রাইট? ওদের সাথে আমি পাক্কা আধা ঘন্টা সময় ব্যয় করছি। আমি গেছিলাম মার্কিং করতে, আমি ওনাদেরকে অনুমতি নিয়ে নিছি যে ভাই এভাবে এসে খুব ভাব নিয়ে তুমি সে আমি বলতে পারি না, আই ডোন্ট জাজ, আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করি। ওনাদের অনুমতি নিয়ে রাত 8:30 পর্যন্ত প্রতিটা বাচ্চাদের সাথে বসে তো এই জিনিসগুলো বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। আজকে একটা সাবজেক্টিভ আলোচনা ছিল, এটা নিয়ে যখন আমি স্টাডি করেছি আমি দেখেছি যে আমরা ইয়ুথদেরকে এম্পাওয়ার করি না, ওদেরকে কোনোভাবে স্কিল বেসড ট্রেনিংয়ের দিকে উদ্বুদ্ধ করি না। স্যার যেটা বললেন এক্স্যাক্টলি, যে ভাই বক্সের মধ্যে দিয়ে রাখছি, তুমি বুয়েটে আসছো, তুমি যদি ট্রিপলির ফাটাফাটি গ্রাজুয়েট হইতে চাও, এই 140টা ক্রেডিটের কোর্স না নিয়ে তুমি বাইরেতে পারবা না। হয়তো তার আগ্রহ হচ্ছে গান গাওয়া, সিরিয়াসলি অপোজিট। ইউআইওর যে ছেলেটা কাজ করতেছে এই গাছের প্যাটার্ন ম্যাচ করে এআই ড্রিভেন ইউজ কেস কিন্তু সে নিজে বানাইছে, এবং আমার খুবই ভালো লাগছে। ট্রিপলের স্টুডেন্ট, কিন্তু সে গাছের কোয়ালিটি নিয়ে কথা বলে। ইন্ডাস্ট্রির কিন্তু নিড আছে। স্যার যেটা বললেন সেমিকন্ডাক্টর, একটা ট্রিপলের স্টুডেন্ট এসে যখন কোডিং করতে হয়, আসলে তার সময় দেওয়ার কথা সেমিকন্ডাক্টরে, তাকে কি আমি কোনো ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে দিতে পেরেছিলাম কি না, রাইট? গ্রামীণের একটা ইন্ডাস্ট্রি আছে যারা বাংলাদেশেই এই, আপনি যেটা লাস্ট পার্ট বললেন যে ওই ভিএলএসআই, আমাদের নিজস্ব প্ল্যান্টে বাংলাদেশে গাজীপুরে এগুলো তৈরি হচ্ছে, আমরা কেউ জানি না। আমরা সেমিকন্ডাক্টর নিয়ে যখন কথা বলছি আমাদেরকে বলা হচ্ছে যে না রিসোর্স নাই। রিসোর্স আছে, অবশ্যই আছে, কিন্তু যে ট্রিপলের স্টুডেন্ট সে হয়তো প্রোগ্রামার হয়ে গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আমি যেহেতু নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ডিফারেন্সটা খুব দ্রুত বুঝতে পারি যে আসলে ওই ছেলেটা যখন সে সার্কিট, প্রসেসর এগুলো নিয়ে করার কথা ছিল, এখন সে করতেছে আমাকে খুশি করার জন্য, ভাই সুখীর একটা মডিউল নতুন করে বানায় দেই তাড়াতাড়ি, রাইট? সো আরেকটা পাওয়ার হচ্ছে ইনোভেশন ড্রিভেন এডুকেশন, যেটা আমি বুয়েট বিএমইতে গিয়ে পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছি। এখন বুয়েট যেটা বললাম ওই যে 5%, বাকি 95%-এর মধ্যে ইভেন টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওই 700-800 স্টুডেন্ট আছে, মেয়ে ছেলে আছে, তাই না? ওদেরকে নিয়েও ভাবতে হবে, ওদেরকে নিয়েও কিছু সিট ফান্ডিং করে আচ্ছা ভাই কাজ করো না।
এটা করে নিয়ে আসছো, নেক্সট লেভেলে নিয়ে যাও। ও যখন কাজ করবে, ওর যে বাসায় ছোট ভাই বোন আছে, ওরাও দেখবে যে না ভাই, বাংলাদেশে তো ইভেন্ট ড্রিভেন কাজ হচ্ছে, রাইট? আমি কম্পিউটার সায়েন্সে পড়ে ব্যাংকের ম্যানেজার হতে হচ্ছে না, আবার বিবিএ পড়ে অনেকে কিন্তু প্রোগ্রামারও হচ্ছে। ইডেন কলেজের একটা মেয়ে ইংলিশে অনার্স করা, আমার এখানে আমার সাথে কাজ করে প্রোগ্রামার, এবং সে ফ্রন্ট এন্ড বানাচ্ছে। অলরাইট, সো এই পার্টগুলা, আরেকটা পার্ট হচ্ছে যেটা ওই যে ফিউচারিস্টিক এলিমেন্টস, এআই এবং আদার্স নিয়ে আপনারা বলে ফেলেছেন, আমি বেশি সময় নষ্ট করব না, কিন্তু এআইয়ের একটাও এথিক্সের পার্ট আছে যেটা আমি বলতে চাই। আমি যেমন বর্তমানে হেলথ টেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, গ্রামীণের সুখী, আপনারা হয়তো শুনে থাকবেন। সো আপনি যদি এথিক্সটা শেখাতে না পারেন, এই প্রত্যেকটা জায়গায় একটা সময় গিয়ে ট্রাস্ট হারাবে। আমি যখন এখানে জয়েন করি, আমাকে প্রথম মেন্টরশিপ করে অ্যালান ল্যাব্রিক, যিনি হচ্ছেন WHO-র ডিজিটাল হেলথ কেয়ারের জনক বলা হয় তাকে, এবং ফ্লুয়েন্ট বাংলা কথা বলে, বাংলাদেশে বড় হয়েছে, এডুকেশন পাইছে। ইমাজিন, উনি আমাকে প্রথম বলেছে যে তোমাদের অনলি উইক হেলথ ইনফরমেশন সিস্টেমের কারণে বাংলাদেশের এই মেডিসিন এগুলো নিয়ে কেউ ট্রাস্ট করে না। সিম্পল। অথচ আমরা সবাই জানি আমাদের ডিজিটাইজেশন হয়েছে, এই হয়েছে, কিন্তু এথিক্স ওয়েতে হয় নাই। একটা স্ট্যান্ডার্ড ফলো করে গাইড, এটা শেখাবো কারা? একাডেমি। আর শেখাবো কিভাবে? ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দিয়ে। আর যদি মনে করেন যে আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারি, আই উইল বি অলওয়েজ দেয়ার। লাইক আই সেড, যে 50 টাকার ছোলা খেয়ে দৌড় দিয়েছি, কারণ আই ফেল্ট দ্যাট আমার এখন সময় আসছে যে আমি একা রাসেল এত কিছু হয়ে কোনো লাভ নাই আসলে। আমার সাথে যদি আরও 10টা রাসেল না থাকে, তাহলে এই মানে আমার এই অ্যাচিভমেন্টের কোনো মূল্য নেই। ওকে রাসেল ভাই, জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি বিফোর আই মুভ টু মোহাম্মদ শরীফুল ইসলাম, হেড অফ আইকেম অক্সফ্যাম, জাস্ট একটা পয়েন্ট বলি যে আমরা মিডিয়া হাউস থেকে আমরা প্রত্যেক বছর বিভিন্ন সেকশনে কিন্তু আমরা ইন্টার্নশিপ নেই। সো জার্নালিজম থেকে যারা গ্র্যাজুয়েট বের হয়, তারা কিন্তু, আমরা যেমন আমাদের দরজা খোলা, আমি কিন্তু আই এম নট শিওর যে এটা বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রিতে কতটুকু প্র্যাকটিস হয়। আপনারা যদি জানেন সেটার উপরে একটু কাইন্ডলি লাইট শেড করেন। সো মিস্টার মোহাম্মদ শরীফুল ইসলাম, এইটা যখন ইনভাইটেশনটা পেয়েছি, আই রিয়েলি উড লাইক টু গেট অ্যান হুকড ইন এ সেন্স ইন এ ডিসকাশন পার্টিকুলার দিস টপিক। কারণ আমি গত 18 বছর এক সময় সাংবাদিকতায় ছিলাম এবং আমি বিজনেস বিট কাভার করতাম, এবং করতে গিয়ে আমার মনে আছে 2009-10 সালে BIDS-এর মহাপরিচালক থেকে শুরু করে নাজনীন আপা যখন ছিলেন, তখন একটা বড় ওনাদের একটা রিসার্চের সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে যে ইন এডুকেশন সেক্টর আসলে আমাদের ফান্ডামেন্টাল চ্যালেঞ্জগুলো কোথায়। তো তার আগে ওনারা অনেকগুলো জিনিস আইডেন্টিফাই করেছেন। তার মতো বড় জায়গাটা হচ্ছে যে রাষ্ট্রের যে প্রধানতম দলিল, সংবিধানের পরে পরবর্তীতে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে 5-year প্ল্যান, অ্যান্ড দেন দ্যাট ট্রান্সলেট ইন্টু দ্য বাজেটারি ডকুমেন্ট। আপনি যদি গত যে 8টা বা 9টা 5-year প্ল্যান হয়েছে এবং যেটাকে কেন্দ্র করে আমাদের দেশের প্রতি বছর যে বাজেটটা দেয়া হয়, সেখানে যদি খেয়াল করেন, আমাদের টোটাল জিডিপির এখন পর্যন্ত 1.5-2% মধ্যে এডুকেশন ইনভেস্ট হয়েছে, এবং গত ফাইন্যান্সিয়াল ইয়ার আপনি যদি দেখেন, এটার টোটাল বাজেটের অ্যারাউন্ড 10-11%। এখন এখানে স্যার, বুয়েটের স্যার কিংবা যারা ডিসকাশন করছেন, এটা প্রত্যেকটা পয়েন্টটা ভ্যালিড, কিন্তু আনটিল আনলেস গভর্নমেন্ট আর টেকিং ইট দিস সিরিয়াসলি, পার্টিকুলারলি উইথ দ্য বাজেটারি এবং তার ইনিশিয়েটিভ পার্সপেক্টিভ, এটা ভেরি ডিফিকাল্ট। কারণ ধরেন আপনি একটা ইউনিভার্সিটি কিংবা আমি একটা প্রাইভেট সেক্টর কিংবা এটা আসলে ওভারঅল যে ডিমান্ড নিডস, সেইটা কিন্তু খুবই কম। আমি কয়েকটা ডেটা নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন প্রতি বছর এখন আমাদের যদি ডেমোগ্রাফিক সাইজ ধরি, আমাদের এখন প্রায় 65-70% পিপল আর ইউথ, যাদের বয়স 35-এর মধ্যে, এবং প্রতি বছর আমাদের প্রায় অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক ডেটা আমাদের 2.2 মিলিয়ন পিপল জব মার্কেটে ঢোকে অন অ্যান অ্যাভারেজ। 2040 সাল পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এবং একটা ইন্টারেস্টিং কথা এখানে আসে, আমি একটা সময় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থায় কাজ করতাম। দেখেন, এই 2.2 মিলিয়ন পিপলের মধ্যে একটা বড় অংশ যাদের দেশের বাইরে যেতে হয়, এটার সংখ্যা প্রায় এখন অন অ্যান অ্যাভারেজ 9-12 লাখ, এবং বাকি 3-4 লাখ মানুষ প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট অ্যাবজর্ব করতে পারে। এর বাইরের মানুষ সংখ্যা বাংলাদেশে আনএমপ্লয়েড থেকে যায়।
এখন এই যে 10 লাখ মানুষ, যেমন ভাই টিবিএসে উনি মাইগ্রেশন বিট কাভার করে, উনি হয়তো কন্ট্রিবিউট করতে পারবেন। এই যে 10 লাখ মানুষ যায় এবং এরা কী যে নিদারুণ মানে মানে খুব সিম্পল এবং দেখেন কাজ করে, এটা আপনি এইখানে বসে বিশ্বাসও করতে পারবেন না। সৌদি আরবে যেখানে প্রায় 78 লাখ মানে বাংলাদেশি আছে, তারা টয়লেট ক্লিনিং থেকে শুরু করে অধিকাংশ কাজগুলো একেবারেই লো লেভেলের। আমি প্রশ্নটা এই কারণে টানছি, এটার অনেক ছেলেবেলে আছে যারা এডুকেশন মানে শিক্ষাটা নিয়েই যায়, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যার যে টেকনিক্যাল, ভোকেশনাল এবং টাইম বাউন্ড যে মিনিমাম যে এডুকেশনটা, সেটা আমরা দিতে পারি না। এটা ফান্ডামেন্টাল জায়গায় গভর্নমেন্টের সাথে সাথে আমাদের কিছু দায় আছে। আমরা এমডিজির কথা বলি যে 99% আমরা এনরোলমেন্ট করেছি প্রাইমারি এডুকেশনে। হোয়াট নেক্সট? আমরা যখন হায়ার এডুকেশনে আসি, সেইটার ট্রান্সলেশন খুবই খুবই মিনিমাম, এবং যেটা আমি যে ডেটাটা বললাম, আমাদের আলটিমেটলি যে এমপ্লয়েবিলিটি, সেইটা খুবই নিদারুণভাবে কম। ভাই যেটা বললেন, আমরা হয়তো দেশের বাইরে গিয়ে যার ক্যাপাসিটি আছে কিছু এডুকেশন কথা, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু এখনও দুঃখ হয় যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমি নিজেকে অ্যাকনলেজ করেই বলছি যে জ্ঞানটা বা যে এটা হয়তো আমারই দায় বা আমি করতে পারি নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নিজেরও গবেষণায় দেখেছি যে জ্ঞানটা, নলেজটা নিয়ে একজন ইউনিভার্সিটি ঢোকে, পার্টিকুলার পাবলিক ইউনিভার্সিটি, সেইটা নিয়েও বের হইতে পারে না। মানে দিস ইজ দ্য রিয়ালিটি। তো সেই জায়গাটায় আসলে যে কথাটা আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি, যে কোয়ালিটি এডুকেশন, এইটা আসলে শুধু করার, এইটা বলার সুযোগ নাই। দিস ইজ নাও এ ফান্ডামেন্টাল ইস্যু অ্যান্ড রাইটস, যেটা আমরা এসডিজিজের 17টা গোল বলি, এটা কিন্তু শুধু খাতা কলমে থাকাটার ইস্যু না, এইটা আমাদের রাইটসের জায়গাটায় আসা উচিত। তো এইটা আসলে যদি ফিউচারস্টির জায়গা থেকে কী জায়গায় আমরা আসলে খুব ইন্টেন্সিভলি কাজ করা আমাদের দরকার, আমি কয়েকটা পয়েন্ট বলতেই চাই। একটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু আপনার একাডেমিক এখানে মানুষজন অনেকেই আছেন, যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির যে মেলবন্ধনটা, এটা খুবই করা দরকার। আমি রিসেন্টলি আমার অফিসিয়াল পারপাসে আমি ইউকেতে, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা সুযোগ হয়েছে তো একটা লেকচার শিপ প্রোগ্রামে জয়েন করার জন্য গত 2 মাস আগে। তো এখানের এই যে আমাদের পেস মেকার যিনি তৈরি করেছেন না, ওই প্রফেসর উনি ওইখানে ছিলেন। সো ওনাকে আমি পার্টিকুলারলি আস্ক করেছিলাম যে ইউকে যে এত ভালো আপনাদের এডুকেশন এবং আপনাদের ট্রান্সফরমেশন, এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস কি? উনি যেটা বলেছিলেন যে ইভেন আমি উনি নোবেল প্রাইজ পেয়েছেন, তো এত বড় জায়গার পরেও উনি নিজে ওনার লেকচারে নতুন ইন্ডাস্ট্রির লোকজনকে ইনভাইট করেন টু সি, লার্ন এবং স্টুডেন্টকে কানেক্ট করে দেন। তো একটা বড় জায়গা আমাদের এখানে লিমিটেড ক্যাপাসিটি হলে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রির যারা রিলেভেন্ট, ফর এক্সাম্পল শাহরির ভাই খুব ভালো কথা বলতে পারেন, রিসার্চাররা কিংবা টেকনোলজি যারা খুব ভালো করেন, তারা ইন জেনারেল, আমি বলছি না সবার কথা, খুব ভালো সেল করতে পারেন না। তো সেলিং যেটা ধরেন যারা হয়তো খুব ভালো কমিউনিকেশনস ভালো, তাদেরকে নিয়েও যেটা স্যার বলার চেষ্টা করলেন, যে একটা কমন শুধুমাত্র টেকনোলজির সাথে প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো, সফট স্কিল, সেগুলোকে ইন্টিগ্রেট করা, সেটা একটা বড় জায়গা হতে পারে। যেমন ধরেন আরেকটা কথা একটু বলতে চাই, যে এডুকেশনের সাথে সাথে আমাদের লিঙ্কেজটা গ্লোবালিও এক্সপান্ড করা খুবই দরকার। আমি একটা প্র্যাকটিক্যাল 2টা এক্সাম্পল দিই। রিসেন্টলি পেপাল বাংলাদেশে লঞ্চ হয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের ছিল, যে যারা ফর এক্সাম্পল কাজ করে দেশের বাইরে অথবা দেশের বাইরে টেকনোলজি কাজ, সেটা আপওয়ার্কে হোক কিংবা অন্যান্য জায়গায় হোক, বাংলাদেশে বড় একটা স্ট্রাগল ছিল। এই সলিউশনগুলো দেওয়ার জন্য কোনো আমাদেরই মানুষজন গ্লোবালি বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে। লাইক ধরেন আমি পার্টিকুলারলি ছিলাম, যেমন গুগলে আমাদের কাজ করে যে এই পার্টিকুলার সার্ভিস নিয়ে, উনি গুগলের প্রোডাক্ট ম্যানেজার, ওনার নাম শাম্মী কুদ্দুস। যেমন ধরুন গুগলে আরও কাজ করে আমাদের উনি একজন ডিরেক্টর জায়েদ সবুর। সো আমাদের গ্লোবালি বাংলাদেশের এখন 2.4 মিলিয়ন ডায়াসপোরা মেম্বার আছে। দে আর ডিফারেন্ট ফ্রম মাইগ্রেন্টটা শর্ট টার্মে যায়, চলে আসে। ডায়াসপোরা মেম্বার মোস্টলি ধনী দেশগুলোতে থাকে এবং তারা আইদার বাংলাদেশিরা অরিজিন ওই দেশে বসবাস করে অথবা অনেকদিন থাকে। সো এদের সাথে যদি একটা মেলবন্ধন তৈরি করা যায়, সাপোজ কারেন্টলি আমি অক্সফাম এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা প্ল্যাটফর্ম বিল্ড করার চেষ্টা করছি, যেখানে এই যে বাংলাদেশের যে স্কিলস গ্যাপ, এডুকেশনের যে গ্যাপ, ডায়াসপোরা মেম্বার কিভাবে কানেক্ট করতে পারে। বাংলাদেশের প্রফেসর থেকে শুরু করে টেকনোলজি এক্সপার্ট নাই এমন কোনো বড় জায়গা গ্লোবালি নাই। যেমন অক্সফোর্ডে আমি 4 জন শিক্ষক পেয়েছি যারা বাংলাদেশি অরিজিন, হার্ভার্ডে আছে, প্রিন্সটনে আছে, কিংবা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু উই আর নট ক্যাপিটালাইজিং দেম, উই আর নট কানেক্টিং দেম। হয়তো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ইউনিভার্সিটিটা কানেক্ট করছে, কিন্তু তারা কিন্তু আবার বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চায়। দ্য চ্যালেঞ্জ ইজ
যখন তারা নিজের ক্যাপাসিটি কন্ট্রিবিউট করতে চায় তারা আবার হ্যারাসমেন্টের শিকার হয়, এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে আপনার ইউনিভার্সিটির দোরগড়া পর্যন্ত। তাকে ওইখানে ভাই তুমি কেন আসছো, কিছু টাকা দিতে চাইলো, কারণ একজন গরিব ছেলে কিংবা যার তাকে দিতে চাইলো, ব্যাংক তাকে বলে ভাই তুমি টাকাটা কেন আনছো এটার জাস্টিফিকেশন দাও। বাংলাদেশ ব্যাংক এইখানে করে। সো শুধুমাত্র এই যে ইকোসিস্টেমের জায়গাটা কাজ করার সুযোগ আছে। আমি শেষের 2টা পয়েন্ট বলে একটু শেষ করতে চাই। একটা হচ্ছে যে এই যে পুরো ইকোসিস্টেম, এটাকে একটা ইকোসিস্টেম চিন্তা করাটা খুবই দরকার, নট পার্শিয়ালি জায়গা থেকে। সেইখানে অ্যাকাডেমিশিয়ান, ইন্ডাস্ট্রি এবং এটার সাথে রিলেভেন্ট হার্ড এবং সফট স্কিল যাদের যাদের রিলেভেন্সি আছে তাদেরকে একটু কানেক্ট করা খুবই দরকার। এবং সেটা শুধুমাত্র বাংলাদেশে এখন না, গ্লোবালি এখন তো যেটা এআই বললেন কিংবা ডিজিটাল ট্রান্সফরমেশন, কিংবা ধরেন আগামী 5 বছর বা 6 বছর পর হয়তো ইউএসএতে যেতে আমার 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি লাগবে না, সুপারসনিক বিমান যদি ওইভাবে অপারেশনালাইজ হয়। তো সেই জায়গাটাকে বাংলাদেশের বাইরের যে পার্টনারশিপ, যেটা আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলি, সেই জায়গায় একসাথে কাজ করার খুবই সুযোগ আছে। এবং সেটা বলে আমি শেষ করতে চাই এটুকু বলেই যে বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু দে হ্যাভ দ্য অ্যাসপাইরেশন অ্যান্ড চ্যালেঞ্জ হচ্ছে সেটা তাদেরকে কানেকশন করেটা আমাদের আসলে দেওয়াটা দরকার, গভর্নমেন্টের জায়গা থেকে, প্রাইভেট সেক্টরের জায়গা থেকে, এবং যারা ভাইয়ের মতো যারা বললেন যে ভালো আমরা করছি। তো সেই জায়গাটা একটা কনসার্টেড এফোর্ট দিতে হবে, যে শুধুমাত্র একাডেমিক ইনস্টিটিউশন আলাদা কাজ করলে আমরা আলাদা করলাম, সেইটা আসলে এখন কাজ করবে না। তো বাই সেইং দেন থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ। এবার আমরা যাই প্রমা খান, উনি এফসিসিএ কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ ACCA। Futuristic quality education to ensure youth empowerment, innovation and investment, many good topics. আমি আসলে দুটো জায়গায় ফোকাস করব। একটা হচ্ছে কারিকুলাম evolved based on industry needs. আমার মনে আছে আমি যখন 5-6 বছর আগে একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলাম, তখন আমি দেখলাম যে আমি 20 বছর আগে যেই বইটা পড়েছি সেটার 11th এডিশন এখন পড়ানো হচ্ছে, মানে দ্য সেম বুক উইথ আ বিট অফ আপগ্রেড। এবং এটাই বাস্তব আনফর্চুনেটলি। সো এই জায়গাটা থেকে কাজ করার জন্য আমরা আসলে ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছি এই মুহূর্তে। উইথ 10 universities we are working, UIU is one of them, যেখানে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ACCA বেসিক্যালি আমরা যেটা করি, আমরা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়ার ব্রিজ হিসেবে কাজ করি। সো আমি আসলে একটা পার্টিকুলার জায়গাটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে বিজনেস এডুকেশন আর ফাইন্যান্স এডুকেশন। সো ওই জায়গাটা দিয়ে, এবং আমাদের একটা রিয়েলিটি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশে সেই 2015 সালে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল দেয়ার ইজ এ ডিমান্ড অফ 20,000 চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, অনলি ফুল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। অ্যান্ড দ্য ইনফরমেশন ইজ এই মুহূর্তে বাংলাদেশে টোটাল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনক্লুডিং ICAB, দ্য ন্যাশনাল বডিজ অ্যান্ড ACCA মাত্র 4,000। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই? এবং আপনারা যদি দেখেন যে SME-গুলো, আমাদের যে SME-গুলো আছে, এই SME-গুলোর পক্ষে কিন্তু ফুল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাফোর্ড করা সম্ভব না। সো সেই জায়গায় উই টক অ্যাবাউট স্কিল্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনালস ফর কেটারিং দ্য নিড অফ দ্য SMEs। ওই জায়গা থেকে আমরা যেটা গেলাম, আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে গেলাম। তো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে যাওয়ার পরে ওনাদের HSC BM সিলেবাসটাকে আমরা আপগ্রেড করলাম, মানে আমাদের ইনিশিয়াল ডিপ্লোমাটা দিয়ে আমরা শুরু করলাম। এবং শুরু করার পর যেটা হলো, এটা একটা সময় আমরা ফুল আমাদের একটা ডিপ্লোমা এমবেড করে দিলাম। কিন্তু চ্যালেঞ্জ যে জায়গাটাতে আমরা দেখলাম হচ্ছে টিচার্স রেডিনেস অর টিচার্স ইন্টারেস্ট। কেন আমি চেঞ্জ করব? আমি নিজে কেন চেঞ্জ হব? আমি যেভাবে চলছি সেভাবেই ভালো আছি। সো এই জায়গাটা থেকে আমরা দেখলাম যে টিচারদের জায়গাটা, টিচারদের মাইন্ডসেটের জায়গাটা অনেকাংশেই ডিপেন্ড করে তারা কি পাচ্ছে সেটার উপরে। এবং দিস ইজ ভেরি ন্যাচারাল। টিচার ডেভেলপমেন্ট, টিচার্স ইন্টারেস্ট, এই জায়গাটাতে যদি কাজ করা না হয় তাহলে স্টুডেন্ট পর্যন্ত জিনিসটা পৌঁছাবে না। সো দ্য স্টার্ক রিয়েলিটি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, সিলেবাস আছে, বই আছে, টিচার পড়ায় পুরানো সিলেবাস। হ্যাঁ, পরীক্ষাও হচ্ছে গিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায়। সো এই জায়গাটা থেকে আমরা দেখেছি দেয়ার ইজ আ বিগ গ্যাপ। এবং আমরা এটার সলিউশন খোঁজার চেষ্টা করলাম যে টিচার্সদেরকে ট্রেনিং দেওয়ার, বাট তখনই আর কি আমাদের একটা
2024-এ একটা পলিটিক্যাল আসলো, তখন আমরা একটু পজ দিয়েছি, বাট উই আর স্টার্টিং দ্যাট টিচার্স ট্রেনিং ফর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যান্ড রিভাইভিং দ্য টিভেট ইন বাংলাদেশ, স্কিল বেসড লার্নিং ইন বাংলাদেশ। কেননা আমরা দেখেছি যে আমাদের মালয়েশিয়া এবং ভিয়েতনামে গভর্নমেন্ট হ্যাজ আ ব্লু প্রিন্ট। গভর্নমেন্টের ব্লু প্রিন্টটা থাকলে যেটা আমাদের সুবিধাটা হয় ফর কোম্পানি অর্গানাইজেশনস লাইক আস, যে উই ক্যান টেক দ্যাট ব্লু প্রিন্ট অ্যান্ড সাপোর্ট দ্যাট ব্লু প্রিন্ট। আমি ওই যে একজন স্যার বলছিলেন যে ট্রাস্ট সেক্টর, সো আরেকটা ট্রাস্ট সেক্টরের কথা আমি বলতে চাই, বিজনেস প্রসেস আউটসোর্সিং সেক্টর। উই আর লুজিং বিলিয়ন্স টু ভিয়েতনাম, টু শ্রীলঙ্কা, টু ফিলিপিন্স বিকজ অফ দ্য ল্যাক অফ স্কিলস ইন বাংলাদেশ। এমন না যে স্কিলের অভাব আছে, স্টুডেন্টদেরকে যদি বলা হয় যে তোমরা করবা, গ্রামে বসে কিন্তু তারা করতে পারে, কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে অ্যাক্রেডিটেশনের অভাব। অ্যাক্রেডিটেশনের অভাব না থাকলে ট্রাস্টের অভাব হয়। সো একটা ফরেন অর্গানাইজেশন তার ফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শুধু আরেকজনকে দিতে চাবে না, আনলেস অর আনটিল দ্যাট ইজ অ্যাক্রেডিটেড। সো এইখানে আসলে এনএসডি এর জায়গাটা স্যার যেটা বলেছিলেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট। সো পলিসিস হ্যাজ টু বি বেসড অন রিয়েল ভ্যালু, এটা আসলে এই জায়গাটা থেকে আমরা বলতে চাচ্ছি। এবং মাইক্রো ক্রেডেনশিয়ালের যে কথাটা বলেছিলেন স্যার, দ্যাট ইজ সো ইম্পর্ট্যান্ট। ইউআইউর সাথে যে আমাদের কাজটা চলছে সেটার মধ্যে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট ইজ মাইক্রো ক্রেডেনশিয়ালস। যেই জায়গাটাতে ইউনিভার্সিটির কারিকুলামে গ্যাপ আছে, উই গো দেয়ার and we work with the university, ধরেন সার্টিফিকেশন, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ভ্যালুয়েশন, এই জায়গাগুলোতে আমরা মাইক্রো ক্রেডেনশিয়াল অ্যাজ এ ক্রেডিট পয়েন্ট আমরা এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছি। সো ডেফিনেটলি স্যার আরেকটা পয়েন্টের কথা বলেছিলেন, এনএসডিএর এইখানে ভূমিকাটা আসলে অনেক বড়, কিন্তু এখানে যে গ্যাপটা আছে, কে করবে, এনএসডিএ করবে না বিটিএবি করবে, পিপল হ্যাভ টু নো who should do what. সো এই জায়গাটার গ্যাপটাতেও আমাদের কাজ করাটা জরুরি। আর ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের কথাতে যদি আসি, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের কথা আমরা অনেক বলি এবং আগের চেয়ে অনেক বেটার অবস্থায় আছে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, কিন্তু এই জায়গায় উই হ্যাভ টু সি যে ইন্ডাস্ট্রিও আসলে চায় একদম ফুল রেডি পিপল, আবার অ্যাকাডেমিয়া থেকে কিন্তু ফুল রেডি পিপল দেওয়া সম্ভব, এটাও কিন্তু খুবই একটা ডিফিকাল্ট জায়গা। সো এই জায়গায় দুইটা পক্ষকেই আসলে একটা জায়গায় আসতে হবে, যে জায়গায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে একটা স্টুডেন্ট, আপনি যদি চান যে গ্র্যাজুয়েশনের পরপরই সে ইনভেন্টারি কাজ করা শুরু করবে, তাহলে ইউ হ্যাভ টু গিভ দেম দ্য স্কোপ টু ওয়ার্ক অন ইয়োর ইনভেন্টারি অ্যাজ internship project or a credit course, and university has to accept that that experience as a credit course. আমি একটা এক্সাম্পল দিব, আমরা সিআইএমবি, মালয়েশিয়ার সিআইএমবি ব্যাংকের সাথে উই হ্যাভ ক্রিয়েটেড আ ভার্চুয়াল ব্যাংকিং এক্সপেরিয়েন্স। সো আমাদের দেশের স্টুডেন্টরাও চাইলে মালয়েশিয়ার ওই ব্যাংকে 6 মাসের ভার্চুয়াল ব্যাংকে, তাকে কিন্তু মালয়েশিয়াও যাইতে হচ্ছে না, তাকে ব্যাংকেও যাইতে হচ্ছে না, সে বাংলাদেশে বসে মালয়েশিয়ার সিআইএমবি ব্যাংকের একটা 6 মান্থসের এক্সপেরিয়েন্স নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সেই এক্সপেরিয়েন্স কি আমার এমপ্লয়ার গ্রহণ করবে নাকি আমার ইউনিভার্সিটি একটা ক্রেডিট হিসেবে গ্রহণ করবে? এই জায়গাটাতেই আসলে অ্যাকসেপ্টেন্সের একটা বড় আমরা গ্যাপ দেখতে পাই, এবং উই আর ভেরি ওপেন টু ওয়ার্ক উইথ দ্য পলিসি মেকার্স অ্যান্ড আদার্স। আর আরেকটা হচ্ছে টেক নিয়ে অনেক কথা হচ্ছে। টেক ইজ অ্যান এনাবলার, নট দ্য ডিফাইনার। সো টেককে ইউজ করতে হবে আমাদেরকে এমনভাবে যাতে স্টুডেন্টরা লার্নিংয়ে ইন্টারেস্টেড হয়। কারণ আমরা দেখতে পাই যে আমাদের তো মুখস্থ বিদ্যা বড় বিদ্যা। তো আমার মনে আছে, আমি যখন প্রথম এসএসসিতে জয়েন করি অ্যাজ এডুকেশন লিড, আমি মার্কারের সাথে কথা বলছিলাম, হি গেভ মি আ স্টুডেন্টস পেপার যে 90 পৃষ্ঠা লিখে এসছে, মনে করেছে যে বাংলাদেশের যে ধর্ম পরীক্ষার মতো, যেখানে এসএসসি বলেছে তুমি 5টা পয়েন্ট লিখো। হাফ পেজে হি কুড ফিনিশ ইট, বাট হি রোট 90 pages. Why? Because he thought he would get more numbers based on what he written. But এইখানেই আসলে লার্নিং টু লার্ন, এইটাই মনে হয় এডুকেশনের একটা বড় জায়গা, যে মুখস্থ থেকে শুরু করে ইনোভেশন ইন লার্নিং এই জায়গাটাতে নিয়ে আসা।
তো ওই জায়গাটা থেকে আরেকটা জিনিস হচ্ছে ACCA-রই আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমরা সাইমুলেশন বেসড অ্যাসেসমেন্ট নিয়ে আসছি, যে তাকে সিচুয়েশন বর্ণনা করা হবে, কম্পিউটারে সে যাবে, পরীক্ষার মধ্যে সে ইয়েতেই সে সব কিছু জানতে মানে ইনফরমেশন জানবে, সিচুয়েশন অ্যানালাইসিস করবে, টাস্ক থাকবে, রেসপন্সিবিলিটি নিবে, স্টার মডেলে সাইমুলেশন বেসড যে কাজগুলো। সো এই জায়গা থেকে আমার মনে হয় টেককে ইউজ করাটা, এআইকে ইউজ করাটা, ইউটিলাইজ করাটা, ইটস নট ইজি বাট ইটস নট ইম্পসিবল। সো এই জায়গা থেকে আমি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমি ডক্টর শরীফ আহমেদ মুকুলকে আহ্বান করছি, উনি অ্যাসোসিয়েট প্রফেসর EDS UIU। যে আমার মনে হচ্ছে আমাদের আজকের আলোচনার মানে ফোকাস হচ্ছে মেইন হচ্ছে ফিউচারিস্টিক এডুকেশন আর একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, এবং এটা কীভাবে ইউথ এম্পাওয়ারমেন্ট, ইনোভেশন এবং ইনভেস্টমেন্টে কন্ট্রিবিউট করতে পারে। আর আমরা যখন ফিউচারিস্টিক বলতেছি, আমরা যেমন এখন এআইয়ের কথা বারবার আমাদের অনেক স্পিকার বলছে যে এআই জাস্ট এটা হচ্ছে একটা এবং এটা শুধুমাত্র যে জব সেক্টরে তারা করতেছে সেটা না, যে ফিউচারিস্টিক এডুকেশন মানে আমরা চিন্তা করবো যে স্যার কিছুক্ষণ আগে বলেছে যে আমরা আমাদের বর্তমান সময় থেকে 10 বছর 20 বছর সময়ের আগে চিন্তা করতে হবে আর কি। যেমন এআইয়ের কারণে আমাদের অনেকগুলো জব সেক্টর হয়তো মানে ফিউচারে স্কোপ থাকবে না, সেই সেক্টরগুলিকে কীভাবে রিপ্লেস করা যায়, নতুন কী কী সেক্টর আমাদের ইমার্জ করবে। একই সাথে যেমন এআইয়ের পাশাপাশি আমরা যদি এখন এনার্জি সেক্টরের কথা বলি, যেমন এনার্জি সেক্টরে আমরা এখনও সোলার এনার্জিতে মানে এটাকেই আমরা মনে করি সবচেয়ে আপডেটেড, কিন্তু এখন কিন্তু হাইড্রোজেন ফুয়েল কিংবা এই ধরনের নিয়ে গবেষণা হচ্ছে। একই সাথে আমরা যেমন এখন আনম্যান্ড এরিয়াল ভেহিকল, এটাও একটা মানে ইমার্জিং সেক্টর, ইমার্জিং ফিল্ড। তারপর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি অ্যান্ড গভর্নেন্স ESG, এটা কিন্তু একটা গ্লোবালি একটা মানে মেজর ফোকাস। যেমন এখন আমাদের যেমন অনেকগুলো গার্মেন্টস হচ্ছে এখন গ্রিন গার্মেন্টস, এবং তারা হচ্ছে ESG, যে তাদের হচ্ছে জাস্ট সার্টিফিকেশন কিংবা অ্যাক্রিডিশনের মাধ্যমে যে তারা যখন তাদের এনভায়রনমেন্টালি সাস্টেনেবল কিংবা এই ধরনের অ্যাক্রিডিশন পাচ্ছে, তারা তাদের প্রোডাক্টে একটা ভ্যালু এডিশন হচ্ছে, যে তারা আরও বেশি ফরেন রেমিটেন্স আমাদের দেশে আনতে পারতেছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে ফিউচারিস্টিক এডুকেশন মানে হচ্ছে আমরা আমাদের সময় থেকে আরও 10 বছর 20 বছর সময়কে আগায় চিন্তা করতে হবে, যে এবং যে ফিউচারে যে জব সেক্টরটা কী হবে, টেকনোলজি কী হবে, সেই জিনিসটাকে চিন্তা করা। এবং একই সাথে যে কোয়ালিটি এডুকেশন, সেই জিনিসটা কীভাবে এনশিওর করা পসিবল। যেমন কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে যে শরীফুল ভাই বলছে যে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে আমাদের 2টা সেক্টরে প্রথমে ফোকাস করতে হবে, যে আমাদের হচ্ছে টোটাল এডুকেশন সেক্টরটা, তারপর আরেকটা হচ্ছে যে আমাদের যে ফ্যাকাল্টি কিংবা টিচাররা যারা এখানে আমাদেরকে আসলে শিক্ষা দিচ্ছে, এই দুটাই হচ্ছে কিন্তু আমাদের ফোকাস থাকা উচিত। যেমন আমাদের এডুকেশন সেক্টরটাই হচ্ছে কিন্তু খুব একটা নেগলেক্টেড সেক্টর, যে এটা কিন্তু মানে আমাদের বাজেটে যথাযথ তারা ফোকাসটা পাচ্ছে না কিংবা অ্যালোকেশনটা পাচ্ছে না। একই সাথে আমরা যদি বলি যে আমাদের শিক্ষকরা যে প্রাইমারি থেকে একদম যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, এখানেও যেমন শিক্ষার কোয়ালিটির ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ইনস্টিটিউটের মধ্যে একটা বড় ধরনের একটা আমাদের মানে আছে, পার্থক্য আছে কিংবা তারতম্য আছে। একইভাবে শিক্ষকদের যে তাদের যে সুযোগ সুবিধা কিংবা যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের মানে তারতম্য আছে। সেই জিনিসটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। মানে আমরা যদি কোয়ালিটি টিচার না দিতে পারি, তারা কিন্তু মানে ইউথ এম্পাওয়ারমেন্টের জন্য যে টিচাররাই কিন্তু স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখাতে মানে উদ্বুদ্ধ করবে কিংবা তাদেরকে ইনোভেশন কিংবা ইনভেস্টমেন্টে তারা এনকারেজ করবে। এখন আমরা যদি শিক্ষকদেরকে আমরা যদি মানে নার্চার করতে না পারি, যে তারা স্টুডেন্টকে ঠিকভাবে গাইড করতে পারবে না। এবং এই জন্য যেমন আমরা কিছুদিন আগে আমরা রিভার্স ব্রেন ড্রেনের কথা বলেছিলাম, যে এই ধরনের যেমন রিভার্স ড্রেনের জন্য কিন্তু আমাদের একটা স্টেবল এনভায়রনমেন্ট এবং আরেকটা হচ্ছে যে গুড গভর্নেন্স, এটা এনশিওর করতে হবে। যে ইউনিভার্সিটিতে হচ্ছে রিসার্চ এবং হচ্ছে যে কোর্স লোড, এটার একটা মানে ব্যালেন্স থাকতে হবে। যেমন আমাদের ইউনিভার্সিটিগুলির ক্ষেত্রে আমি সব ক্ষেত্রেই বলবো যে ইউনিভার্সিটিগুলির ক্ষেত্রে যেমন একটাই হচ্ছে যে আমরা হয়তো যখন আমরা আসি তখন আমরা অনেক গবেষণার স্বপ্ন নিয়ে আসি, কিন্তু দেখা যায় যে এখানে আমরা কোর্স লোড, অ্যাডমিনিস্ট্রেটিভ লোডে আমরা মানে রিসার্চে কিন্তু আর সেরকমভাবে করতে পারি না। একইভাবে যে সব বিষয় রিসার্চেরও কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই কিংবা যে ফ্যাসিলিটি নেই। যেমন আমাদের এখানে আমরা বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াচ্ছি, কিন্তু যে তারা আসলে কতটুকু শিখছে এবং যে একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটির যে ল্যাব ফ্যাসিলিটি কিংবা ইনফ্রাস্ট্রাকচার মানে তাদের মানে মধ্যেও কিন্তু অনেক বড় ধরনের তারতম্য আছে। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আবার একটা ঢাকাতে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়, আরেকটা দিনাজপুর, রাজশাহীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে শিক্ষক কোয়ালিটি এবং হচ্ছে তাদের সুযোগ সুবিধার মধ্যে একটা বিশাল তারতম্য আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে যে এই তারতম্যটা যতটা কমানো সম্ভব হয় আর কি।
স্টুডেন্টের কথা যদি বলি যে আমাদের ম্যাডাম একটু আগে বলেছে যে আমাদের মানে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে যে আমরা কিন্তু এখনও যে যেমন অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে এখনও নোট দেওয়ার প্রবণতা আছে যে তারা যেই নোটে পড়ে আসছে সেই নোটই এখন স্টুডেন্টদের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করতেছে 10 বছর 20 বছর আগের। এখন আমরা যদি ফিউচারিস্টিক এডুকেশন বলি এটা মানে হচ্ছে কিন্তু আপডেটেড, যে বর্তমানের সাথে মেলাতে হবে এবং ফিউচারটাকেও আমাদের কনসিডারেশনে রাখতে হবে, যে আমরা ভবিষ্যৎটাকে চিন্তা করে যে আমাদের কোর্স কারিকুলামটাকে আপডেট করতে হবে এবং সেটার জন্য ডেফিনেটলি আমাদের শিক্ষকদেরকে যে সে ধরনের একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। সেটার পরে যে এই জিনিসটা হবে, তারপর যে আমাদের ইন্ডাস্ট্রি, তারপর একাডেমিয়া যে কোলাবোরেশনটা সেটা এখন হচ্ছে, এটাও কিন্তু একটা ফিউচারিস্টিক মানে এডুকেশনের একটা এক্সাম্পল হতে পারে আর কি, যে এটা বাইরের দেশে অনেক ওয়াইডলি প্র্যাকটিস হয়, আমাদের দেশে মাত্র রিসেন্টলি করা হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের যে যে স্টুডেন্টদেরকে যে আমরা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে প্রমোট করা, যে তাদেরকে হচ্ছে এখন কিন্তু আমরা অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটির অনেক কিংবা কিন্তু আমরা আমাদের দেশে বসে করতে পারি, সেই জিনিসটাতে তাদেরকে এনকারেজ করা, শিক্ষকরা ছাত্ররা সবাই এটা হতে পারে। তারপর একই সাথে হতে পারে যে আমাদের যেমন আরেকটা হতে পারে যে আমাদের হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশনটা, সেটা যেমন একটা বিজনেসের মানে স্টুডেন্ট কিংবা আমি যদি এনভায়রনমেন্টের স্টুডেন্টের কথা বলি, যে এনভায়রনমেন্টের স্টুডেন্ট নট নেসারি সে শুধু এনভায়রনমেন্ট সেক্টরে কাজ করবে, সে এনার্জি সেক্টরেও কাজ করতে পারে, সে বিজনেস সেক্টরেও কাজ করতে পারে। এই কোলাবোরেশনগুলিকে আরও প্রমোট করা, এনকারেজ করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ফিউচারিস্টিক বলতেছি, যেমন আমরা আমাদের সব কিছুতে একটা মানে প্রবণতা হচ্ছে আমরা এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটাকে আমরা হাইলাইট করি, কিন্তু একই সাথে এখন কিন্তু আরও নতুন নতুন যে গোল কিংবা গ্লোবাল কমিটমেন্ট তৈরি হচ্ছে, যেমন এখন নেট জিরো হচ্ছে, তারপর নেচার পজিটিভ হচ্ছে, এই জিনিসগুলোকেও আমাদেরকে আরেকটু আপডেট করা। আমি ফারহানা হোসেন শাম্মু, হেড অফ গ্রামীণফোন একাডেমি। আমি যখন আসছিলাম আমি জাস্ট দেখছিলাম যে আমাদের একটা রাস্তায় একই সাথে ভ্যান চলে, রিক্সা চলে, এসইউভি চলে, মার্সিডিজ, সবই চলছে আর কি। আমার মনে হয় আমাদের এডুকেশনের চিন্তাভাবনাটা এখন আমরা বলছি হচ্ছিল গিয়ে যারা ইউএসএ থেকে পড়ে এসেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি ওর ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিস, বাট আমরা যদি ওভারঅল আমাদের ইকোনমিটা দেখি, এরকম একটা অবস্থা, কিছু বাচ্চা কোনো দিন স্কুলেই যায় নাই, কিছু হয়তো 5-6-এ পড়ে আসে। শুধু আমাদের বাসার কথা যদি চিন্তা করি, আমার বাচ্চা ক্লাস 5-এ যা জানে, এবং আমার বাসায় যে হাউস হেল্প সেও 5 পর্যন্ত পড়েছে, কিন্তু সে দেখা যায় সে না গুনতে পারে, না সে অ্যালফাবেট জানে, না সে কোনো বাংলা লিখতে পারে। সো ও কিন্তু 5 পর্যন্ত পড়েছে ওর গ্রামে। সো এত ডিফারেন্সের মধ্যে থেকে আমরা কোথা থেকে স্টার্ট করবো আর কি, এআই, রোবোটিক্স ওখানে, নাকি একদম যারা যাচ্ছেই না? এইটা একটা অনেক বড় একটা ডায়লেমা। এবং এখানে আমরা দেখছি আমরা সবাই অনেক প্রিভিলেজড আমরা, বিকজ আমরা ভালো ভালো জায়গা থেকে পড়ে এসেছি, কিন্তু যাদের প্রবলেমস তারা যেহেতু এখানে নাই, আমাদের পার্সপেক্টিভটা আসলে কখনোই আমরা ওই লেভেল প্লেয়িং ফিল্ডে আমরা যেতে পারবো না মেবি আর কি, কারণ ডিফিকাল্ট, আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি লাগবে এই সবগুলোকে কভারেজের জন্য। 18 কোটি মানুষের মধ্যে মেবি আমরা 10%, 20%-এর কথা বলছি কিনা, আই হ্যাভ ডাউট, বিকজ আমরা যেটা বলছি তার একটা বড় অংশ, আমরা যখন ফরেন কারেন্সির কথা বলছি তার একটা বড় পার্ট তো আরএমজি সেক্টরস, অ্যান্ড এখন হতে পারে এটা নার্সিং প্রফেশন হতে পারে, ফিশারিজ হতে পারে, যে নতুন নতুনগুলো আসছে মেকানিক্যাল, তার জন্য আসলে এই ইউনিভার্সিটি, কলেজ মেবি ইম্পর্টেন্টই না, কিন্তু আমাদের প্র্যাকটিসটা এমন হয়েছে যদি সেই ইউনিভার্সিটিও ভালো জায়গায় না পড়ে, তার সোশ্যালি তার অ্যাকসেপ্টেবিলিটি নাই, সে হচ্ছিল গিয়ে তার বিয়ের বাজারে তার অ্যাকসেপ্টেবিলিটি নাই। সো ও কতখানি ব্রিলিয়েন্ট ওইটার আসলে ম্যাটার করে না। ইন সাম কেসেস তো আপনার দরকার নেই, আপনার বিবিএ পড়ে, ইভেন বুয়েট থেকে পাশ করে তো আমাদের দেখা যাচ্ছে ওই আইবিএতে এমবিএ করে ব্যাংকে ঢুকছে, তারপরে গভর্নমেন্ট বিসিএসে তারাই সবাই লিড করছে। সো এই যে আমাদের ব্রিলিয়েন্টরা ট্রিপলিতে পড়ছে, স্টেমে পড়ছে, আমরা কীভাবে ইউজ করছি, এবং একটা বড় পোর্শন আমরা বাইরেই চলে যাচ্ছি। হ্যাঁ, যাদের কথা আমরা বলছি তারা আসলে দেশে থাকবে না। আমি খুবই মানে এরা হচ্ছে গিয়ে অল্প কয়েকটা মানুষ যারা আসলে ইউএসএ থেকে পড়ে তারপরে আবার দেশে এসেছেন, ইউনিভার্সিটিতে পড়িয়ে তারপরে দেশে এসেছেন, মানে ওনাদের মনে হয় এটা ওনাদের নিজেদেরও হয়তো মনে হয় এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস করছে, অল ওভার লিভিং স্ট্যান্ডার্ড বলেন অ্যান্ড এভরিথিংয়ে, তার ফ্যামিলি অ্যান্ড সব কিছু মিলিয়ে, বা একদমই সেবা করার জন্য এসছেন, ভালোবেসে এসছেন, এছাড়া আসার আর তেমন কোনো কারণ মনে হয় নাই। হ্যাঁ, এইটা একটা। আর গভর্নমেন্টের উপরে আর বেশি প্রেশার দিয়ে লাভ নেই, এত 53-54 বছর ধরে আমরা মোটামুটি দেখছি, যেটা আপনারাও বলছিলেন যে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা। তো গ্রামীণফোন একাডেমি যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামীণফোনেরই একটা ইউথ আপস্কেলিং প্ল্যাটফর্ম, যেখানে ফ্রি আমরা ট্রেনিং দিয়ে থাকি।
এরকম আরও অনেক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, বাট যেটা মনে হচ্ছে যে আমাদের যদি সিলেবাসে নাও থাকে, আমাদের তো টিকটক করা কেউ শিখায় নাই, আমাদের ইউটিউব চালানো কেউ শিখায় নাই, এখন আমাদের যেগুলো হচ্ছে ইভেন আমাদের এখন কোডিংও শেখা লাগছে না। একদম যে গ্রামের ছেলেটা, আমি আবার আমার বাসার এক্সাম্পলটাই দিতে চাই, আমার হাউস হেল্প যে তার টিকটকে 9,500 ফলোয়ার, ওকে কেউ শেখায় নাই তো কীভাবে সে মোবাইলটা ইউজ করবে। সো এখন আমরা অনলাইনে অনেক কিছু আছে, আমার মনে হয় আমাদের টেন্ডেন্সিটা একটু বাড়ানো দরকার। শেখার জায়গাটা আমরা যাদের কথা বলছি তাদের শেখার অনেক জায়গা আছে, একদম ফ্রি আছে যদি সার্টিফিকেশনও না চান। সেখানে কীভাবে একটু এমফাসিস করা যায় একদম ছোট থেকে, যেরকম এখন বাইরে থেকে শিখতেছে, 6 থেকে কোডিং শেখা শুরু করতেছে, 6 থেকে 15 এখন আসতেছে, মেবি এখানে 20 জন বাচ্চা যায়, 50 জন বাচ্চা যায়, এবং সেখানে আমরা কথা বলছি হচ্ছিল কি, যদি শুধু তরুণদের কথাই বলি তাহলে হচ্ছিল কি আমাদের মেবি 8 কোটি এরকম একটা অংশ তরুণ, বড় একটা অংশ ন্যাশনাল ইউনিভার্সিটি, তার কথা তো ভুলেই গেছি। আমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাই তখন দেখি যে তাদের সাথে ডিফারেন্সটা, হ্যাঁ, একটা পাবলিক ইউনিভার্সিটি ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে ঢাকা ইউনিভার্সিটির যে ডিফারেন্সটা, ওদেরকে যখন বলি তোমরা কোনো প্রোগ্রামে আসো, আমরা যেগুলো করছি বলে আপু আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, আমাদের ক্লাস থাকে, এই থাকে, ওদের অনেক কিছু থাকে, কিন্তু ওদের কম্পেটেবিলিটি যখন দেখি তখন অনেক বড় একটা ডিফারেন্স। এটা ঠিক না যে আমরা একদম যে ফাইন্যান্সে বসবে তাকে আসলে এমপ্লয়াররা চায়। এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আসলে আমাদের কমিউনিকেশন স্কিলের তো ওভারঅল বাংলাদেশি অভাব। আমাদের যেই চলে যে থার্ড পার্টি ভেন্ডারের কাজ, সেটা তো আমি ইন্ডিয়া থেকে আনছি। এই গ্রামীণ ফোনকে উইপ্রোই আমাকে থার্ড পার্টি সার্ভিস দিচ্ছে। বাংলাদেশে এত ইঞ্জিনিয়ার, এত পাবলিক ইউনিভার্সিটি থেকে তো আমরা কাউন্ট করলে যেই পরিমাণ আছে, আমাদের তো আসলে পারার কথা, এই সাপোর্টটা দেওয়ার কথা, বাট কেন নিচ্ছি না? নিশ্চয়ই একদম ও কারণে নিচ্ছি না, এবং সবই ইনফ্লুয়েন্স নাও হতে পারে। কোনো একটা জায়গায় আমরা পিছিয়ে আছি যেখানে আমাদের কাজটা করতে হবে। হ্যাঁ, সো এইটাই মেবি আমাদের এখানেই মনে হয় মেইন কাজটা করতে হবে, দেন এডুকেশনাল কমপ্লিটলি পলিসির সাথে চেঞ্জ না করে। হ্যাঁ, আপনি একটা কোর জায়গায় কথা বলেন। বেসিক্যালি আমাদের কালচারটা খুব রটেন। আমাদের এখান থেকে খুব হাই কোয়ালিটি, আমি পড়াশোনা করে বের হয়ে যে চাকরি করব সেটার যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডের থেকে আমি বিদেশে গিয়ে চাকরি করলে অনেক ভালো রিওয়ার্ড পাবো। সো আমি বিসিএসে যাব, বিসিএসে গিয়ে ওখানে গিয়ে আমি অন্যভাবে ম্যানেজ করব। হ্যাঁ, এই ফিক্সের যে এটা হলো আসল জিনিস, এবং এই কথাটা কেউ এখানে বলতেছে না। আমাদের কোনো পরিবার থেকে কোনো এথিক্স শেখায় না। হ্যাঁ, আপনার এই যে যত ছেলেপেলে আছে না, যে অটো পাসের জন্য আন্দোলন করলো না, তাদের বাবা মা কি এইসব ছেলেমেয়েদের শাসন করছে? আন্দোলন করছে দেখে অটো পাস করে দিতে হবে। সে এইটাই হলো বাংলাদেশ। যাই হোক, এটা বইলা ধরলাম, এটাই বাংলাদেশ। সো এরপরে আমি এখন সৈয়দা আফজালুন নেসা, ওনার হেড অফ সাস্টেনেবিলিটি HSBC, রিকোয়েস্ট করছি কথা বলার জন্য। আমি জাস্ট একটু ছোট করে বলি যে HSBCর ফিলান্থ্রপিক স্ট্র্যাটেজি, যেটা CSR স্ট্র্যাটেজি বলি, এটা কি? তো এটার ওয়ান অফ দ্য পিলার্স হলো ফিউচার স্কিলস। তো এটা ধরেন আমাদের অনেক বছর থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করে আসছি গ্লোবালি, আর বাংলাদেশের আমি কিছু উদাহরণ দিব। তো ফিউচার স্কিলসের আন্ডারে আমাদের বাংলাদেশে একটা প্রজেক্ট আছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের সাথে, HSBC AUW স্কুল অফ অ্যাপারেল। তো স্কুল অফ অ্যাপারেলে কী হয়, এটা হলো একটা 1 ইয়ারের MSc প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম ইন রিটেল অ্যান্ড ফ্যাশন অ্যান্ড ফর দ্য অ্যাপারেল সেক্টর ইটসেলফ। আর এখানে একটা ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিয়ার কোলাবোরেশনের এক্সাম্পল। আর এডুকেশন আমি যদি একটু বলি, এটা শুরু হয় কেমনে, একটা ইন্ডাস্ট্রি ইমালশন প্রোগ্রাম দিয়ে এটা শুরু হয়। যখন স্টুডেন্টরা এনরোল করে তখন ওদের ফার্স্ট ফেজ ফ্যাক্টরিতে কাটায় ওরা, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য অ্যাকাডেমিয়া। আর এখানে যে অ্যাকাডেমিয়ার পার্টটা, ইটস নট অনলি AUW, এটার সাথে আমাদের পার্টনারশিপ আছে হংকং পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের স্কুল অফ ফ্যাশনের। সো দে টেক কোর্সেস এখানে, যেখানে ওদের কারিকুলাম ফলো করা হচ্ছে। তো এই যখন এটা পুরো 1 বছরের একটা প্রোগ্রাম, যখন আপনার এই ইন্টার্নশিপও আছে শেষের দিকে, তো ওরা ফ্যাক্টরি দিয়ে শুরু করে আবার শেষও হয় আপনার উইথ ইন্টার্নশিপ ইন ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যাজ ওয়েল। তো দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য প্রোগ্রাম দ্যাট উই আর হ্যাভিং। আর সো ফার উই আর সিইং ভেরি গুড রেজাল্টস। যারা অলরেডি বার হচ্ছে, ইটস লাইক মোর লাইক 100% জব প্লেসমেন্ট। আরেকটা এক্সাম্পল হলো বিজনেস কেস কম্পিটিশন। সো এইটা ধরেন আমরা 2012 সাল থেকে রান করছি। সো বিজনেস কেস কম্পিটিশন এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম HSBCর, এটা খালি বাংলাদেশে হয় না, এটা বিভিন্ন কান্ট্রিজে হয়। তো এইটার মধ্যে একটা ইন্টারন্যাশনালিজম আছে, যেখানে আমরা
এখানের উইনার্সদেরকে আমরা হংকংয়ে পাঠাই কম্পিট করার জন্য গ্লোবালি অন্যান্য দেশের সাথে। তো আমাদের এখান থেকে ইউআইইউ আর কি ওয়ান অফ দ্য উইনার্স ছিল এক সময়, এই বছর বিউপি হয়েছে। তো ইটস নট যে একটা ইউনিভার্সিটি থেকে আমরা উইনার্স পাই, মাল্টিপল ইয়ারে ডিফারেন্ট ইউনিভার্সিটিসও থাকে। বাট এখানে যেটা শেখা, বিজনেস কেসটা কী, বিজনেস কেস কিন্তু ইটস অন অ্যাকচুয়াল gaps or actual problems in the industry. So আমরা দেখি যে হার্ভার্ড বিজনেস কেসেস বানায়, ইভেন হংকং ইউনিভার্সিটিও বিজনেস কেসেস করে, যেগুলো আমরা ইউজ করি। তো আমরা এখন যেটা চেষ্টায় আছি ব্র্যাক ইউনিভার্সিটির সাথে, যে আমরা জানি এখানেও কিছু বিজনেস কেসেস হয় যেগুলো রিয়েল কেসেস, প্রবলেম কেসেস ফর বাংলাদেশ ইটসেলফ। তো এটার ধরেন যেটা হবে যে স্টুডেন্টদেরকেও যে এক্সপিরিয়েন্সটা দেয়, ওদেরকে 4 ঘন্টা সময় দেওয়া হয় একটা কেস সলভ করার জন্য, তারপরে একটা প্রেজেন্টেশন দিতে হয় উইথ এ গ্রুপ অফ জাজেস যারা আর কি ধরেন ফ্রম কর্পোরেটস অর ডিফারেন্ট ডিসিপ্লিনস। তো ইটস আ লার্নিং প্ল্যাটফর্ম ফর দেম, যে টাইম ম্যানেজ করে। আর কেসেসগুলোও হয় যেমন আমাদের গতবারের কেসেস ছিল ওপেন এআই নিয়ে। তো বিভিন্ন আমরা লেটেস্ট নতুন যেই জিনিসগুলো আছে ওগুলো আমরা ওদেরকে শেখাতে চেষ্টা করি। আর কর্পোরেট বলেন, ওয়ার্ক প্লেস বলেন, এমপ্লয়মেন্ট বলেন, এটাতে যেন আরও বেশি সুটেবল হয়, এটার জন্য দক্ষতা দেওয়ার চেষ্টা করি। আরেকটা যেটা বলছিলেন ইন্টার্নশিপ নিয়ে, আমি এইচএসবিসির ইন্টার্নশিপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের একটা যেটা আমরা ইন্টার্নশিপ বলি না, আমরা স্টুডেন্ট ওয়ার্ক প্লেসমেন্ট বলি 6 মান্থসের। যেমন আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, আমি নিজে একটা ইন্টার্ন ছিলাম 15 বছর আগে, তারপর আমি ব্যাংকে জয়েন করেছি। আর আমি স্যারকে বলছিলাম যে আমার একটা ইন্টার্ন ছিল যে বুয়েট থেকে এসছে, আর শি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ইন্টার্নস আমি বলবো। বাট এটা ঠিক না যে ও যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে এসে করেছে সাস্টেইনেবিলিটি ডিপার্টমেন্টে, বাট আমারও ওর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। আমাদের লাস্ট স্পিকার খুশনুর বিনতে জাহাঙ্গীর, উনি ফ্যাকাল্টি সিএসই ইউআইইউ। সবাই তো সব কিছু বলেছে, আমি একটু আনিসুজ্জামান স্যারকে কোট করব যে স্যার এখানে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন আর মাইক্রো ক্রেডিটের কথা উল্লেখ করেছে। তো আমি রিসেন্টলি ইউরোপ থেকে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি অর্জন করে এসেছি বিগ ডেটার উপর। তো আমি আমার জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমরা কিভাবে এই মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন আমাদের কারিকুলাতে অ্যাড করতে পারি। তো আমি একটা ট্রাইমেস্টারে আমাদেরকে একটা প্রজেক্ট করতে হয়েছে, যে প্রজেক্টে টোটাল ওই সেমিস্টারে 7টা কোর্স ইনভলভ ছিল। ওই 7টা কোর্স থেকে কিছু কিছু মার্কস ওই প্রজেক্টে অ্যাড হবে। এখন কোর্সগুলোতে কি প্রজেক্ট করতে হবে সেটা একটু আমি বলি। আমাদেরকে একটা ইনোভেটিভ বিজনেস আইডিয়া নিয়ে আসতে হয়েছে, এবং সেটার জন্য যে বিজনেস প্ল্যানিং করা দরকার সেটা করতে হয়েছে। দেন প্রফিট লস ম্যানেজমেন্ট কীভাবে করব, দেন ইনভেস্টর কীভাবে নিয়ে আসবো, সব কিছু আমাদেরকে প্রেজেন্ট করতে হয়েছে। আইডিয়া আসার পর আমাদেরকে সেই যে প্রোডাক্ট আমরা লঞ্চ করব সেটার মধ্যে টেকনোলজি কি ইউজ করব, সেই অনুযায়ী আমাদেরকে টেকনোলজি ইউজ করা লেগেছে। টেকনোলজি ইউজ করার পর আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে, যেখানে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়েছে যে এথিক্যালি এটা কারেক্ট কিনা, এনভায়রনমেন্টালি এটা সাস্টেনেবল কিনা। অলসো আমাদের ল নামের একটা কোর্স ছিল, ফ্রেঞ্চ ল শিখতে হয়েছে, যেখানে স্যার যেটা বলেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, এটা আমাদেরকে প্রেজেন্ট করতে হয়েছে যে আমার যে প্রোডাক্ট আমি যদি এটা লঞ্চ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। তো এই যে আমি একটা ক্যাপস্টোন প্রজেক্ট করেছি, সেখানে কিন্তু বিজনেস ছিল, এথিক্স ছিল, ল ছিল, দেন আমাদের কম্পিউটার সায়েন্সের টেকনোলজি, ডাটা সায়েন্স, এআই এগুলো ছিল। তো আমরা যদি মাইক্রো ক্রেডিট অথবা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন নিয়ে আসতে চাই আমাদের কারিকুলাতে, আমরা এখান থেকে স্টার্ট করতে পারি যে প্রত্যেক ইউনিভার্সিটির কারিকুলাতে আমরা এই ধরনের ক্যাপস্টোন প্রজেক্ট রাখতে পারি, যেখানে সবগুলা কোর্স এই ধরনের কন্ট্রিবিউশন রাখবে, কিছু মার্কস রাখতে পারি, যদি ক্রেডিট রাখতে না পারি, যে সবগুলো কোর্স থেকে তোমাকে যদি 10 করে মার্কস পেতে হয় তাহলে তোমাকে এই ধরনের ক্যাপস্টোন প্রজেক্ট করতে হবে। বাই ডুইং দিস অ্যাকচুয়ালি আমরা এই মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনটা নিয়ে আসতে পারবো। যে কম্পিউটার সায়েন্স পড়ছে তাকেও বিজনেস আইডিয়া রাখতে হবে, এথিক্সের ব্যাপারে জানতে হবে, লয়ের ব্যাপারে জানতে হবে, বাংলাদেশের ল কী আছে, এবং এটা অনেকেই জানে না অ্যাকচুয়ালি। সো এইভাবে আমরা আনতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাইবো আমি ইউআইইউতে আমরা পড়াচ্ছি, তো ইউআইইউতে একটা রিসেন্ট অ্যাচিভমেন্টের কথা আমি একটু শেয়ার করব। এটা ইউআইইউর মার্স রোভার টিম আছে রিসেন্টলি
আপনার এশিয়াতে ফার্স্ট হয়েছে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে, এবং গ্লোবালি হচ্ছে 6th হয়েছে, এবং 2022 থেকে 2025 সাল পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করে আসছে। তো বেসিক্যালি তারা যেটা করেছে, একটা রোবট বানিয়েছে, রোবট কার, যেটা হচ্ছে মার্সের সারফেসে চলতে পারবে কি না, সার্ভাইভ করতে পারবে কি না, সেটা হচ্ছে টেস্ট করা হয়েছে। তো এই যে প্রজেক্টটা ওরা করেছে, এটার জন্য স্টুডেন্টদেরকে কী করতে হয়েছে, সিএসসির স্টুডেন্ট এখানে ইনভলভ ছিল, ট্রিপলের স্টুডেন্ট ইনভলভ ছিল। এখন আমরা যদি এই আইডিয়াটাকে আমাদের ন্যাশনাল কোনো প্রবলেম সলভ করার জন্য, ফর এক্সাম্পল স্যার অলরেডি মেনশন করেছে, অ্যাগ্রিকালচারে যদি আমি ড্রোন ইউজ করতে চাই, তাহলে আমরা কিন্তু এই যে যারা স্টুডেন্টরা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে, তাদেরকে আমাদের হেল্প করতে হবে। বর্তমানে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমাদের ইউনিভার্সিটি ফান্ড দিচ্ছে, রিসার্চ ল্যাবে ইনভেস্ট করছে। তো এই ক্ষেত্রে যদি স্টুডেন্টরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে যে কথা হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে যদি কোনো হেল্প পায়, ফান্ডিং পায়, তাহলে আমরা কিন্তু ইন্ডাস্ট্রি যেরকম একটা ট্যালেন্ট পুল ক্রিয়েট করতে পারবে বা ইনভেস্টিং, আমাদের গভর্নমেন্টও কিন্তু ন্যাশনাল প্রবলেম সলভ করার জন্য আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ইনোভেটিভ আইডিয়া পাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে টেলিকম কোম্পানিগুলো অথবা ব্যাংক যারা আছে বা এনার্জি কোম্পানিগুলো, তারা কোলাবোরেটিভলি আমাদের ইউনিভার্সিটিতে একটা করে রিসার্চ ল্যাব করতে পারবে কিনা। যদি করতে পারে তাহলে দুই দিক থেকে কিন্তু লাভবান হতে পারবো। আমরা এরকম গ্র্যাজুয়েটস তৈরি করতে পারবো যারা শুধু ডিগ্রি নিয়ে বের হবে না, তারা হচ্ছে ইনোভেটরস হিসেবে, এন্টারপ্রেনার্স হিসেবে নিজেকে তৈরি করতে পারবে, প্লাস জব ক্রিয়েটও করতে পারবে। অলসো যারা হচ্ছে ইনভেস্ট করবে, যে আমরা বলছি যে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, আনএমপ্লয়মেন্ট রেট কি আমাদের জব কম সেই জন্য বেশি, নাকি স্কিল্ড পারসন কম সেই জন্য বেশি? আমার মনে হয় যে স্কিল্ড পারসন কম সেই জন্য বেশি। তো আমরা যদি এই ইন্ডাস্ট্রি যদি আমাদের এই ল্যাবগুলোতে ইনভেস্ট করে, তো তারা কি করবে, তারা এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি পাবে যারা স্কিল্ড। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুই দিক থেকেই লাভবান হবে। স্টুডেন্টরা এনকারেজ হবে যে আমাদের ইনোভেটিভ আইডিয়াগুলো জাস্ট ক্লাসরুম পর্যন্ত ডাই হয়ে যাচ্ছে না বা মরে যাচ্ছে না, এটা সামনে গিয়েও কাজে লাগানো যাবে। তো এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আমাদের সবার বলা শেষ, কারো কোনো কিছু এক্সট্রা পয়েন্ট থাকলে প্লিজ। জি জি, আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যেটা অবশ্যই যে এথিক্সের ব্যাপারে এসছে। আমরা অনেক ডিটেলসের ব্যাপারে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা গত 1-2 দশকে যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, এই স্মার্টের ডেফিনিশনটা চেঞ্জ করতে হবে। আমরা স্মার্ট বলতে এখন বুঝে নিয়েছি যে পড়াশোনা করতে হয় না, মানে কোনো কিছুই করতে হয় না, শুধু জায়গা মতো লাইন ধরলে, কানেকশন থাকলে আমরা, এটাই হচ্ছে স্মার্টনেস। আমাদের স্মার্ট বাংলাদেশি করতে হবে, কিন্তু সেই স্মার্টটা আসলে আমাদেরকে ওই শিক্ষার মধ্যে এমবেড করে, যেখানে আমরা মানুষ হিসাবে যেন মানুষের মতো হয়ে আমরা শিক্ষা নিতে পারি, শিক্ষা দিতে পারি এবং দেশকে গড়তে পারি। তো এই স্মার্ট বাংলাদেশকে আমাদের নতুন করে আবার রিডিফাইন করতে হবে, যাতে করে আমাদের নতুন জেনারেশন যারা, তাদের মধ্যে এই ধারণাটা ঢুকে যায় যে আসলে আমাদের তো পড়াশোনা করারই দরকার নেই। যারা এই দেশে প্রভাব প্রতিশালী, যারা বিত্তশালী, যারা এত সব কিছু করেছে, তাদের তো পড়াশোনা করতে হয় নাই। তো স্মার্টনেসের ডেফিনিশনটা আসলে আমাদেরকে নতুন করে আবার ডিফাইন করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বিফোর আই কনক্লুড আমাদের পুরো ডিসকাশন, আমি জাস্ট একটা পয়েন্ট বলি যে অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব ভালোভাবে কিছু শিখে আসাটা খুব ভালোভাবে রিওয়ার্ডেড হয় না। কারণ আপনারা, বাংলাদেশ হলো লো লেবার কস্টের কান্ট্রি। সো লো লেবার কস্টের জন্য আপনার গার্মেন্টসের অর্ডার আসতে পারে, বাট আমি বুয়েট থেকে পাশ করে আমি ভাই 30,000 টাকার চাকরি করব না। দিস ইজ দ্য রিয়েলিটি। আমি যদি হতাম কষ্ট করে এত মেধা খাটায়, আমি তো এমনকি আপনার সিঙ্গাপুর, হংকংয়ে গেলে তো কত বড় বড় বেতন। সো বাংলাদেশে কিন্তু আমরা ওই ভিসা সার্কেলে আটকায় আছে, এটা একটা নাম্বার ওয়ান। একটা প্রথম থেকে উনি বলেছেন, সবাই বলেছি, টিচারদের কোয়ালিটি। অ্যাকচুয়ালি বাংলাদেশের টিচার হয় কারা? কেউ কি ড্রিম নিয়ে স্কুল টিচার হয় যে আমি স্কুলের ছাত্রদের শেখাবো? কারণ টিচার হওয়ার তো কোনো রিওয়ার্ড নাই, কোনো সম্মানও বাংলাদেশে নাই। দেখেন যে সেই জুলাইয়ের পরে কত টিচারকে স্টুডেন্টরা অপদস্থ করছে, মারছে, রিজাইন করাইছে, কোনো অনার নাই। সো যেই জবের ভিতরে অনার থাকবে না, যেই জবের মধ্যে রিওয়ার্ড নাই, অথচ পৃথিবীতে দেখেন ফিনল্যান্ডে টিচাররা হলো হাইয়েস্ট পেড।
সো টিচারের সে যদি তার জীবন নিয়ে চিন্তা না করতে হয়, তখন তো সে এডুকেশনটাকে ইন্টারেস্টিং করবে। মোস্ট ক্রিয়েটিভ লোকজন তখন টিচার হবে, তখন আমাদের মেয়েগুলা এরকম গাধাগুরুর মতো হবে না, যেটার কথা আমরা বলতেছি যে এত গ্যাপ। আমাদের দেশেই কিন্তু ইংলিশ মিডিয়ামের যে ক্লাস 5-6-এর বাচ্চারা, তারা যে কি ব্রিলিয়ান্টভাবে মানে লিখে, দেখলেই বোঝা যায় যে তাদের মাইন্ড কত ট্রেন, বিকজ ওইখানে ইনভেস্ট করা হয়েছে। সো আমরা কিন্তু আজকের সেমিনার এই রাউন্ড টেবিলে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট সাইডটা বলি নাই। আমাদের কিন্তু, যদিও আমরা এই পয়েন্টগুলো টাচ করে গেছি যে টিচারদের উপরে ইনভেস্ট করতে হবে, অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, যেটা উনি বলেছেন ফাউন্ডেশনেই আমাদের প্রথম ইনভেস্টটা করা উচিত, যে ক্লাস 2-3 থেকেই সে যেন, ছেলে মেয়ে যেন ক্রিয়েটিভ থিঙ্কিং শিখে, মুখস্থ কিছু শিখতে পারে না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভিজুয়াল লার্নার ছিলাম, এটা আমি বড় হয়ে বুঝছি, এবং আই হ্যাড এ ভেরি হার্ড টাইম ইন মাই স্কুল বিকজ আই ওয়াজ এ ভিজুয়াল লার্নার। আমি অঙ্কের ফর্মুলা বুঝতাম না, আমাদের সময় টিচাররা বেদ দিয়ে পিটাইতো, এটা ছিল নর্মাল। সো আমি যখন গ্রো আপ করছি, ওয়েন আই বিকাম ওল্ডার, তখন আমি আন্ডারস্টুড যে আমি ভিজুয়ালি একটা জিনিস বুঝি এবং আমি ভিজুয়াল ম্যাপ করতে পারি, অন্যরা পারে না। কিন্তু আমি ম্যাথমেটিক্স বুঝি না, বিকজ ও লজিকটা শিখাইতে পারে নাই আমাকে। সো এই জিনিসগুলোই হলো আমাদের এডুকেশনের কিন্তু গ্যাপ। আমরা স্টুডেন্ট টাইপ কি সেটাও জানি না। সো আমরা এখান থেকে যদি টেক অ্যাওয়ে থাকে, তাহলে আমাদের একটা কমন ছিল টিচার কোয়ালিটি, তারপরে ইনোভেশন ড্রিভেন এডুকেশন, তারপরে পার্টলি ওপেন ক্রেডিট সিস্টেম, যাতে ছাত্ররা তাদের নিজেদের ক্রিয়েটিভ জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারে, বাজেটারি অ্যালোকেশনের উপরে আরও এমফিসিস, তারপরে ইন্ডাস্ট্রিকে নিয়ে কারিকুলাম, এবং আপডেটিং দি কারিকুলাম ইন লাইন উইথ ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। এটা ছিল আমাদের সবাই কালেকটিভ, আরও এছাড়া আরও পয়েন্ট ছিল। সো সবাইকে পার্টিসিপেট করার জন্য ওয়ান্স এগেন ধন্যবাদ। আমরা এখানে আমাদের রাউন্ড টেবিল শেষ করছি।